সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্কুল অফ মাইন্ড লাইট এর এবং দৃষ্টিকোণ এর যৌথ প্রযোজনায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস 2020 উদযাপন উপলক্ষে 7 দিন ব্যাপী বিশেষ লাইভ অনুষ্ঠান 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রযাত্রা ও বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস 2020 শীর্ষক লাইভ আলোচনা অনুষ্ঠানের আজকের চতুর্থ দিন। আজ আমাদের আলোচ্য বিষয় Problems of ensuring accessible book for the persons with disabilities, way of solution, accessible, Maracas Treaty and copyright exception law. আজকের এই আলোচনায় গুরুত্বপূর্ণ মতামত এবং আলোচনা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য আমাদের সঙ্গে সম্মানিত প্যানেলিস্ট আলোচক হিসেবে জয়েন করেছেন ভাস্কর ভট্টাচার্য, যিনি একজন ইউনেস্কো অ্যাওয়ার্ড উইনার এবং অ্যাক্সেসিবিলিটি কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন A2I অ্যাক্সেস টু ইনফরমেশন। এবং আমাদের সঙ্গে আরো রয়েছেন নাজমা আরা বেগম পপি, যিনি বর্তমানে হ্যান্ডিক্রাফট ইন্টারন্যাশনালে ইনক্লুশন অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রোগ্রাম নজরানা ইয়াসমিন হীরা, যিনি প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন মানুষের জন্য ফাউন্ডেশন। এবং আরো আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব মোস্তফা কামাল যাত্রা, যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন উৎস। এবং আজকের এই অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছেন মোহাম্মদ আমজাদ হুসাইন, প্রেসিডেন্ট দৃষ্টিকোণ। তো আমাদের এই আজকের আলোচনা শুরুর আগে বলতে চাই যে আপনারা যারা আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনো মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন। আমরা অবশ্যই সেগুলো পড়বো এবং আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেব। এবং এই আলোচনাটিকে, এই গুরুত্বপূর্ণ আলোচনাটিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য যত বেশি সম্ভব শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। সো এ পর্যায়ে আমি অনুষ্ঠানের সঞ্চালক জনাব আমজাদ হুসাইনের কাছে যেতে চাই। কিছু বিষয় প্রথমেই ক্লারিফিকেশন করে নিতে চাই যে অ্যাক্সেসিবল বুক কি, অ্যাক্সেসিবল বুক আসলে কি কি ফরম্যাটে হতে পারে। এই বিষয়গুলো প্রথমে ক্লারিফাই করার পর আমরা আমাদের অতিথিদের কাছে আসব। আমজাদ ভাই। সবার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। এই আয়োজন যারা দেখছেন, যারা শুনছেন এবং এই আয়োজনের সাথে আমরা যারা যুক্ত আছি তাদের সবার প্রতি শুভেচ্ছা। প্রথমেই যে এই আয়োজনটি এত স্বল্প সময়ের আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন এবং এই আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করবার জন্য আপনাদের উদ্যোগটুকু রাখছেন এবং আপনাদের সক্রিয় অংশগ্রহণ রাখছেন। সেই জন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাক্সেসেবল বুক, অর্থাৎ যে সার্বজনীন যে ব্যবহারের ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে যে বই তৈরি, তার একটি আলোচনা হচ্ছে আজকে, যার পরিপ্রেক্ষিত হচ্ছে বাংলাদেশ। এবং বাংলাদেশে এই অ্যাক্সেসেবল বুক তৈরির ক্ষেত্রে তিনটা দিক খুব বেশি পরিমাণে আমরা দেখি যে খুবই গুরুত্বপূর্ণ হয়ে আছে। এখনো পর্যন্ত আমরা অ্যাক্সেসেবল বুকের ধারণায় ঠিকভাবে পৌঁছতে পারি না বাংলাদেশে। আমরা অ্যাক্সেসেবল বুক তৈরিতে মানে সবার জন্য সবাই যেন বইকে পড়তে পারে তার নিজের মতো করে, সেইভাবে সেই আয়োজন আমরা এখনো তৈরি করতে পারি নাই। এবং সেই আয়োজন তৈরি করার জন্য যে সমস্ত গেট ওয়ে দরকার, যেমন মারাকাস ট্রিটি এর মধ্যে একটা এবং কপিরাইট এক্সেপশন এর মধ্যে একটা। তো এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ হয়, কারণ মারাকাস ট্রিটির মূল কথাটা হচ্ছে বুকস মিন্স নো বর্ডার, মানে বইয়ের কোনো সীমারেখা থাকবে না। এটা কাদের জন্য? যারা প্রিন্ট ডিসেবিলিটিস এবং যারা লার্নিং ডিসেবিলিটিস, তাদের জন্য এই আহ্বানটা যে বুকস মিন্স নো বর্ডার। আর এটা হচ্ছে কপিরাইট এক্সেপশন, যে বাণিজ্যিক ব্যবহারের জন্য নয়, বরং এই যাদের কথা বললাম যে প্রিন্ট ডিসেবিলিটিস, এই প্রিন্ট ডিসেবিলিটিসের মধ্যে কারা কারা পড়ছেন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, পড়ছেন ডিসলেক্সিয়া যারা, এবং অনেক ক্ষেত্রে পড়ছেন কালার ব্লাইন্ড, লো ভিশন। আবার যাদের ক্ষেত্রে দেখা যায় যে বই হাতে ধরে পড়তে পারেন না, এই ধরনের প্রতিবন্ধী মানুষরা, এই সমস্ত মানুষকে আমরা প্রিন্ট ডিসেবল মানুষ বলছি। আর তার পাশাপাশি ওই যে মারাকাস ট্রিটির কথাটা বললাম যে বুকস মিন্স নো বর্ডার, বইয়ের আসলে কোনো সীমারেখা হবে না, এই ধারণাটা। আরেকটা হচ্ছে কপিরাইট এক্সেপশন, যেই আইনের মাধ্যমে, কপিরাইট আইন এখন সারা বিশ্বেই আছে, যার মাধ্যমে সত্য যিনি লিখেছেন বা যিনি প্রকাশ করেছেন বই, তার সত্যকে সম্মান দেওয়া হয়
এবং তার কাজের জায়গাটাকে মূল্যায়িত করা হয় এবং তার অনুমতি সাপেক্ষ অনুযায়ী এই কাজকে সবার সামনে তুলে ধরা হয়। কিন্তু এই যে প্রিন্ট ডিসেবিলিটি মানুষজন, এই মানুষজনের কাছে বইকে তুলে ধরতে হলে সবসময় ওই প্রকাশক, লেখক বা বই প্রকাশের সাথে যুক্ত যে কোনো মাধ্যম যাদের কাছে এই বইয়ের সত্ত্ব থাকে, সেই সত্ত্বের যেন বাস্তবায়িত করা যায় বা এই সত্ত্বের পাশাপাশি যেন এই প্রিন্ট ডিসেবিলিটি সম্পন্ন মানুষদের জন্য বই তৈরি করাটা তাদের অনুমতি নিয়ে সবসময় সম্ভব হয় না এবং অনেক ক্ষেত্রে অনেকে দেনও না। সেই জন্য রাষ্ট্রীয়ভাবে এই অনুমোদনটুকু দেওয়া হয় যে এই প্রিন্ট ডিসেবিলিটি মানুষদের জন্য বইগুলো তৈরি করার ক্ষেত্রে কোনো প্রকাশক, কোনো লেখক বাঁধা তৈরি করতে পারবেন না, এরকম একটা অনুমতি দেওয়া হয়। শর্ত থাকে যেটা বাণিজ্যিক ব্যবহারের জন্য নয়, এরকম একটা শর্ত থাকে। এই হচ্ছে একটা দিক। এখন মূল বিষয় যেটা অ্যাক্সেসিবল বুক, এইটা হচ্ছে যে এই বই সবাই পড়তে পারবে। একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ যেমনি স্বাচ্ছন্দ্যের সাথে এই বইটি পড়তে পারবে, একজন ডিসলেক্সিয়া যে শিকার যে মানুষটি, সেই মানুষটিও একইভাবে স্বাচ্ছন্দ্যের সাথে ব্যবহার করতে পারবেন, পড়তে পারবেন। একজন কালার ব্লাইন্ড যে মানুষটি বা লো ভিশন যে মানুষটি বা যিনি এই বইটিকে হাতে ধরে পড়তে পারেন না, বা অর্থাৎ হার্ড কপি হাতে নিয়ে পড়তে পারেন না, হ্যাঁ, অর্থাৎ সেরিব্রাল পালসি আমরা বলি, এই ধরনের মানুষদের ক্ষেত্রেও এই বইটি বা এই ফরম্যাটগুলো খুবই কার্যকর হয়ে থাকে। এই বিষয়গুলোর ক্ষেত্রে বাংলাদেশ ঠিক কোন পর্যায়ে আছে এবং বাংলাদেশ কিভাবে এগোচ্ছে, এবং বাংলাদেশে এত বছর পর, যেখানে সারা বিশ্ব 2000 সালের পর থেকে এই পর্যন্ত অনেক উদ্যোগ গ্রহণ করেছে, সারা বিশ্বের বিভিন্ন দেশ, বিভিন্ন সংগঠন, আন্তর্জাতিক, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে উদ্যোগগুলো গ্রহণ করেছিল। আজকে 2018-19-এ এসে কেন আমরা এই জায়গায় প্রবেশ করতে পারলাম, বা যদি প্রবেশ করতে পারলাম তার পরবর্তী সময় বাংলাদেশে এই আয়োজনগুলো কেন হচ্ছে না, বা এই আয়োজনের তৎপরতা আমরা ঠিকঠাকভাবে কেন দেখতে পাচ্ছি না, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবার চেষ্টা করব। তো এই আয়োজনে স্বাগত জানাচ্ছি নাজরানা ইয়াসমিন হীরা আপা, যিনি হচ্ছেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে আছেন এবং বাংলাদেশে এই অ্যাক্সেসিবল বুক বা সবার জন্য প্রবেশগম্য বইয়ের ক্ষেত্রে যে উদ্যোগটি, সেই উদ্যোগটির একটা পার্ট হয়েছিলেন শুরু থেকে, সেই 2018 সাল থেকে। তার সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন পপি আপা, এখন যিনি হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের ইনক্লুশন অফিসার হিসেবে আছেন, এবং এই উদ্যোগটি যার হাত দিয়ে মূলত বাংলাদেশের গভর্নমেন্ট সহ বিভিন্ন জায়গায় যাত্রা শুরু করে, এই মানুষগুলোর ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন, ভাস্কর ভট্টাচার্য, তাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সবাইকে স্বাগতম। তার পাশাপাশি স্বাগত জানাচ্ছি উৎস থেকে মোস্তফা কামাল যাত্রা ভাইকে, যিনি হচ্ছেন বাংলাদেশে ব্রেইল বই মুদ্রণের ক্ষেত্রে একটি উদ্যোগ গ্রহণ করেছিলেন চট্টগ্রাম থেকে, এবং পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে অনেকটা যুক্ত ছিলেন, তাদের কাজকে এগিয়ে নেওয়ার জন্য অনেক কাজ করেছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই ভাস্করদার কাছে আমি আসবো। ভাস্করদা, দুটো বিষয় এখানে বলার, যে আপনারা যখন কাজটা শুরু করেছিলেন তখন আসলে এই বাংলাদেশে এই পরিস্থিতি ঠিক কি ছিল এবং এখন ঠিক পরিস্থিতিটা কি? আমজাদ, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি খুব চমৎকারভাবে অ্যাক্সেসিবল বুক, কপিরাইট ল এবং মারাকাস ট্রিটি নিয়ে কথা বলেছেন। আশা করি যারা শুনছেন কিছুটা হলেও ধারণা পেয়েছেন। আসলে বাংলাদেশে অ্যাক্সেসিবল বুকস বা ডেইজি, আপনি অনেকগুলো কথা বলেছেন। বাংলাদেশে ডেইজি নিয়ে আমরা কাজ শুরু করি 2005 সাল থেকে, ডেইজি ফর অল প্রজেক্টের মাধ্যমে। এটা ডেইজি কনসোর্টিয়াম থেকে আমরা কাজ শুরু করি। 2003 সালে প্রথম আমরা চট্টগ্রামে চিটাগং কম্পিউটারাইজড ব্রেইল প্রোডাকশন সেন্টার আমরা তৈরি করি। আমি জাপান থেকে ফিরে আসার পরে
প্রথম কাজ ছিল চিটাগং কম্পিউটারাইজড ব্রেইল প্রোডাকশন সেন্টার তৈরি করা, এবং সেটার জন্য আমাদের হেল্প করেছিল মালয়েশিয়ান কাউন্সিল ফর দ্য ব্লাইন্ড এবং জাপান ব্রেইল লাইব্রেরি। এই যে কাজটা আমরা শুরু করলাম, তখন থেকে কিন্তু আমরা স্ট্রাগল করে আসছি। এখানে কামাল ভাই আছেন, উনি আমার সাথে ছিলেন। বেসিক্যালি উৎসের যে কাজটা, সেটা আমারই একটা কাজ, জীবনের প্রথম কাজ। সেটি ছিল চিটাগং কম্পিউটারাইজড ব্রেইল প্রোডাকশন সেন্টার। তখন কিন্তু আমরা ব্রেইল নিয়ে কথা বলছিলাম। আমাদের কাছে ব্রেইলটা অনেক মুখ্য ছিল, কারণ প্রযুক্তি সেভাবে এগোয়নি। আমরা যেভাবে 2005 সাল থেকে ডেইজি ফর অল দিয়ে কাজ শুরু করেছি, তখন কিন্তু আমরা ব্রেইলের পাশাপাশি আমরা তখন টকিং বুক শুরু করলাম। আমার কাছে মনে আছে যে আমরা মাই স্টুডিও পিসি, সিকটুনাডিয়ার মতো কতগুলো সফটওয়্যার আমরা ব্যবহার করতাম সেই টকিং বুকটা তৈরি করার জন্য। টকিং বুকটা কি? যে বই শোনা যায় তবে বইয়ের মতো পড়া যায়। অর্থাৎ আপনি এই টকিং বুক, এটা অডিও, কিন্তু আপনি বইয়ের সকল ফিচার পাবেন। অর্থাৎ লাইন বাই লাইন আপনি শুনতে পারবেন, পেজ বাই পেজ আপনি যেতে পারবেন, চ্যাপ্টার বাই চ্যাপ্টার যেতে পারবেন। আমরা 2009 সাল পর্যন্ত প্রায় 500-র বেশি টকিং বুক আমরা তখন তৈরি করতে পেরেছিলাম। তবে সবচেয়ে বেশি বুস্ট আপ হয়, সবচেয়ে বেশি গিয়ার আপ হয় অ্যাক্সেসিবল বুক প্রোডাকশনে, সেটা হচ্ছে আপনার 2009 সালে যখন বর্তমান সরকার ক্ষমতায় আসে, তখন কিন্তু আমরা প্রথমবারের মতো অল্টারনেটিভ ফরম্যাটে অ্যাক্সেসিবল বুক করা বাংলাদেশে শুরু হলো। তো অল্টারনেটিভ ফরম্যাটটা কি? অল্টারনেটিভ ফরম্যাট হচ্ছে আমরা যে বইটা সবাই প্রিন্টেড ফরম্যাটে পড়ছে, আমরা ডিফারেন্ট অল্টারনেটিভ ফরম্যাটে সেটি নিতে পারলাম ডিজিটালি। যেমন ধরুন আমরা অ্যাক্সেসিবল ইবুক করা শুরু করলাম। আমরা ফুল টেক্সট, ফুল অডিও, মাল্টিমিডিয়া টকিং বুক, যেটা আপনার আমরা প্রথম থেকে দশম শ্রেণীর সকল বইকে আমরা ফুল টেক্সট, ফুল অডিও, মাল্টিমিডিয়া টকিং বুক করা শুরু করলাম, যেটি যে বই দেখা যায়, যে বই শোনা যায়। এরপরে আমরা ব্রেইল বুক তো আছে। লাস্ট প্রিন্ট কিছু বই করা হলো, সেটা তেমন একটা পর্যাপ্ত ছিল না। জাস্ট আমরা ইলেকট্রনিকলি যাতে লাস্ট প্রিন্ট করা, লাস্টলি বইটা পড়া যায়, সেজন্য আমরা কাজ করলাম। এবং আমরা তখন আমিস অ্যাডাপটিভ মাল্টিমিডিয়া সিস্টেম তৈরি করেছিলাম। এরপরে 2013 সালে আমরা প্রথম ওয়াইপোর সাথে কাজ শুরু করি, অ্যাক্সেসিবল বুক কনসোর্টিয়াম। ইপসা আপনি জানেন বাংলাদেশের অন্যতম, এই অ্যাক্সেসিবল বুক প্রোডাকশনের ক্ষেত্রে ইপসার অবদান কিন্তু ব্যাপক। আপনি বলছিলেন 2018 সাল, 2018 সাল তো অনেক পরে, এর আগে অনেক কাজই হয়ে গেছে। 2018 সালে আসলে সেভাবে কোনো কিছু হয় নাই। আমরা 2013 সালে ফ্রান্সিস গ্রুরি, উনি ওয়াইপো থেকে বাংলাদেশে আসলেন। উনি হচ্ছে ওয়াইপোর ডাইরেক্টর জেনারেল। উনি আসলেন এবং আমরা এখানে ইপসাকে ইপসা নির্বাচিত হলো ট্রাস্টেড ইন্টারমিডিয়ারি হিসেবে। অর্থাৎ ইন্টারন্যাশনালি আমরা অথরাইজ এন্টিটি হলাম, যে সারা পৃথিবীর বড় বড় পাবলিশারদের বইগুলো আমরা বাংলাদেশে নিয়ে আসতে শুরু করলাম। আমরা অ্যাক্সেসিবল বুক কনসোর্টিয়ামের পার্টনার হিসেবে অনেক অনেক বই, হাজার হাজার বই আমরা কিন্তু বাংলাদেশে নিয়ে আসলাম, এবং যাদের প্রয়োজন ছিল, যারা মেম্বার, কারণ এখানে কিন্তু কপিরাইট একটা বড় জায়গা। যেহেতু বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত কপিরাইট এক্সেপশনটা তুলে নেয় নাই এবং মারাকাস ট্রিটি রেটিফিকেশন করে নাই, চাইলেই কিন্তু যে কোনো কেউ এই বই ব্যবহার করতে পারবে না, চাইলেই যে বই যে কোনো কেউ ডাউনলোড করতে পারবে না, চাইলেই যে কোনো বই, এই বই সবাইকে ডিস্ট্রিবিউট করা যাবে না, যেহেতু আমরা মারাকাস ট্রিটি রেটিফাই করি নাই। কারণ মারাকাস ট্রিটির অন্যতম একটা কথা হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অফ বুকস। অর্থাৎ মারাকাস ট্রিটি রেটিফাই করলে ইন্টারন্যাশনালি বই এক্সচেঞ্জ করার আর কোনো ব্যারিয়ার থাকতো না। তো পরিশেষে আমরা যেটা করতে পারলাম শেষ পর্যন্ত, যেটি হলো আপনার বাংলাদেশের প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বইকে আমরা টকিং বুক করতে পারলাম। আমরা প্রথম থেকে দশম শ্রেণী সব বইকে অ্যাক্সেসিবল ইবুক করতে পারলাম। আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রায় 2 লক্ষ পেজ অ্যাক্সেসিবল বুক আমরা তৈরি করেছি। সেটা বেশিরভাগই হচ্ছে টকিং বুক, কারণ যেহেতু আমাদের মারাকাস ট্রিটি রেটিফাই হয় নাই, সেহেতু আমরা অ্যাক্সেসিবল ইবুক করতে পারছিলাম না। সবচেয়ে বড় যে কাজ হয়েছে সেটা হচ্ছে যে অ্যাক্সেসিবল ডিকশনারি। আমরা 4টা ডিকশনারির একটা অ্যাক্সেসিবল ভার্সন আমরা তৈরি করেছি, সেটা আপনারা সবাই ব্যবহার করতে পারেন। accessibledictionary.gov.bd, এটা A2I এবং ইপসার একটা যৌথ উদ্যোগ। তো এইভাবে আসলে আমরা অনেক কাজই করতে পেরেছি। আপনি জানেন আমরা প্রায় 1000 খানিক দৃষ্টি প্রতিবন্ধী মানুষের হাতে স্মার্টফোন তুলে দিতে পেরেছি। তো একেবারে কিছু হয় নাই এটা বলা যাবে না, তবে যেভাবে সব প্রতিষ্ঠানকে এগিয়ে আসা দরকার ছিল, অনেক, এখানে বিপস এর কিন্তু এখানে পপিয়াপা আছেন, উনি কিন্তু
দীর্ঘদিন যাবত আমার সাথে, আমরা একসাথে কাজ করছি। এখন এককভাবে কিন্তু কেউ এক ব্যক্তি হিসাবে আমি বা একটা অর্গানাইজেশন করে নাই, এখানে বিপস এর একটা বড় ভূমিকা ছিল। আর একটা বড় ভূমিকা ছিল আপনার মানুষের জন্য ফাউন্ডেশন, তারা সবসময় আমাদের পাশে ছিল। ইরাপা এবং মানুষের জন্য ফাউন্ডেশন, সম্ভবত আপনি 18 সালের কথা বলছেন, তখন থেকে ওনারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। কামাল ভাই দীর্ঘদিন যাবত যে ব্রেল প্রোডাকশন করছেন। আমি খুবই, আমার জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হচ্ছে বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের জন্য প্রথম থেকে দশম শ্রেণীতে যে ব্রেল বই হচ্ছে, সেই A2I থেকে এটা ফেসিলিটেশনের মাধ্যমে 2014 সাল থেকে শুরু হয়েছে। শুরুর দিকে আমরা চেষ্টা করেছিলাম সমাজসেবার মন্ত্রণালয় অধিদপ্তরের মাধ্যমে করার জন্য, এটা সেভাবে সফল হয় নাই। পরে অন্য প্রতিষ্ঠানগুলো এই কাজটা করছে। আমি অনেকক্ষণ কথা বললাম আমজাদ, অনেক ধন্যবাদ। আপনার আরো কোশ্চেন থাকলে হয়তো আমি আনসার করতে পারবো। আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা। আচ্ছা, আমি একটু এখানে বলে রাখি যে ব্রেইল বুক প্রোডাকশনের ক্ষেত্রে যে উদ্যোগটা শুরু হয়েছিল 2003 সালে, আজকে এসে ব্রেইল বই এবং ব্রেইল বইয়ের যে জায়গা সংকুলান এর যে সাথে যুক্ত হয়ে যে অ্যাক্সেসিবল বুক বা হচ্ছে সবার জন্য যে বইয়ের জায়গাটা, এই জায়গার ব্যাপারটাতে ঠিক আমরা নিজেদেরকে আত্মীকরণ করতে ঠিক কতটা সময় লাগলো বা কতটা সময় লাগছে, এইটা নিয়ে যদি কামাল ভাই কিছু বলেন। ধন্যবাদ আমাকে এই প্রক্রিয়ার সাথে যুক্ত করবার জন্য। ভাস্কর যেভাবে বলেছিল যে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন শেষ করে উৎসের সাথে যুক্ত হয়েছিল একজন স্বেচ্ছাসেবক হিসেবে। আর আমাদের প্রতিষ্ঠানের পুরো নামটা হচ্ছে ইউনাইট থিয়েটার ফর সোশ্যাল অ্যাকশন, সংক্ষেপে ইউটিএসএ কে আমরা বাংলায় উৎস হিসেবে উচ্চারণ করি। এই প্রক্রিয়ার সাথে সে যখন যুক্ত হয় তখন আমরা শুধু থিয়েটার করতাম, থিয়েটারের মাধ্যমে প্রতিবন্ধিতা বিষয়গুলোকে তুলে আনা, প্রতিবন্ধী ব্যক্তিদের চ্যালেঞ্জগুলো সাধারণ মানুষের সামনে তুলে আনা, নীতি নির্ধারকদের সামনে তুলে আনা, এই ধরনের নাট্য উপস্থাপনার ভেতর দিয়ে আমাদের কাজ করেছিল। তো ভাস্কর একজন ভালো বাজনদার, সে বাজায়, আমাদের এই কাজগুলোর সাথে বরাবরই যুক্ত থাকতো এবং স্ক্রিপ্টিং, অ্যাডভোকেসির ইস্যুগুলো তুলে আনার ক্ষেত্রে সে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো। একটা সময় তার একটা সুযোগ আসে যেটা ডাস্কিন লিডারশিপ ট্রেনিং করার। তো উৎসের প্রতিনিধি হিসাবেই সে এই প্রশিক্ষণটা জয়েন করে এবং ফিরে এসে উৎসের মাধ্যমেই তার প্রথম যে কাজটা 2003 সালে শুরু হয়, সে যেটা বলছিল যে মালয়েশিয়ান কাউন্সিল ফর দ্য ব্লাইন্ড এবং জাপান ব্রেইল লাইব্রেরি তাদের সহযোগিতায় আমরা একটা থিয়েটার সংগঠন, কিন্তু তারপরেও কেন ব্রেইল পাবলিকেশনের সাথে আসছি সেটার আসলে চিন্তাটা ভাস্করের চিন্তা থেকেই আসছে। যেহেতু সে উৎসের রিপ্রেজেন্টেটিভ হিসাবে এই ট্রেনিংটি গ্রহণ করেছে, ফিরে এসে উৎসের সাথে ওই দুটো প্রতিষ্ঠানকে যুক্ত করেছে। প্রেসিডেন্ট প্রয়াত ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর, যিনি উৎসের নির্বাহী পরিষদের সদস্য ছিলেন, মূলত তারা মিলেই এই কাজটা এগিয়েছে। আমার হয়তো প্রাতিষ্ঠানিক জায়গা থেকে, সাংগঠনিক জায়গা থেকে আমি তাদের পেছনে ছিলাম, আমি সামনের মানুষ না। তো ভাস্কর এবং ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হাত ধরাধরি করে এই কাজটা এগোয়। প্রথম আমরা চট্টগ্রাম ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় যে প্রশিক্ষণটি আয়োজন করি, সেখানে উৎসের 4 জন এবং ঢাকা থেকে দুটো প্রতিষ্ঠানের 2 জন প্রতিনিধি নিয়ে, এই 6 জন নিয়ে ব্রেইল যে ট্রান্সক্রিপশন, অপারেশন, মেশিন ম্যানেজমেন্ট এবং এগুলোর ওয়ার্কশপটা শেষ করে তারা আমাদেরকে মেশিনটা দিয়ে যায়। আজকের যে বিষয় আসলে প্রবলেমস এন্ড সলিউশনের কথা যদি বলি, সে সময় আসলে এই মেশিনটা একটা জগদ্দল পাথরের মতো ছিল ভাস্করের জন্য, আমাদের জন্য। মেশিনের খাদ্য ছিল না, যে পেপারটা এই মেশিন ব্যবহার করে কনফোল্ড পেপার স্পেশাল থিকনেসের, সেটা বাংলাদেশে প্রডিউস হয় না। মালয়েশিয়া থেকে সেটা আমরা ইম্পোর্ট করে এনেছি, তাও বন্দর থেকে ছুটিয়ে এই কাজটা করতেও বিশাল একটা জার্নি। সেই সময়ে ভাস্করের যে ডাস্কিনের লিডারশিপ ট্রেনিং, সেটার যে যোগাযোগগুলো, সেগুলো মিলিয়ে আসলে একটা সময় গিয়ে চিটাগং কম্পিউটারাইজ ব্রেইল প্রোডাকশন সেন্টারটা আত্মপ্রকাশ করে উৎসের একটা ডেভেলপমেন্ট ইউনিট হিসেবে।
ভাস্কর এই প্রক্রিয়ার সূচনা লগ্ন থেকে এটাকে একটা স্থিত জায়গায় দাঁড় করিয়ে দিয়ে দক্ষ জনবল এটা ম্যানেজমেন্ট করার জন্য আরো উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং এখান থেকে পাবলিকেশনে যাওয়ার জন্য সোর্সিং করা, এই কাজগুলো আমাদের করে সহযোগিতা করেছে এবং তার যে উচ্চতর তথ্য প্রযুক্তিগত যে দক্ষতা, সক্ষমতা, জ্ঞান, সেগুলো সে বিস্তার ঘটাতে চেয়েছে বলেই তাকে আসলে প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হয়েছে। সে ইপসার সাথে যুক্ত হয়েছে, ইপসার মাধ্যমে তখন সে ডিজিটাল টকিং বুক কামাল এবং ভাই, আমি যেটা বলছিলাম শুরু যে করেছে। এর সাথে যে হ্যাঁ আমাদের যে আত্মীকরণটা অ্যাক্সেসিবল বুকের ক্ষেত্রে যে বলছিলেন যে শুধু ব্রেইল বই আমরা করছিলাম, হার্ড কপি করছিলাম, হ্যাঁ তা এখন এসে আমরা যেটা বলছি যে সফট কপি, অডিও বুক বা হচ্ছে অডিও অ্যান্ড টেক্সট, হ্যাঁ, হ্যাঁ সিমেন্টাল, মানে একই সাথে অডিও অ্যান্ড টেক্সট। তারপরে আমরা চলে আসলাম সরাসরি শুধু টেক্সট, এবং পরবর্তীকালে আমরা চলে আসলাম ই বুক মানে ইপাব হ্যাঁ প্ল্যাটফর্মে আমরা চলে আসলাম বা চলে আসতে চাইছি। এই যে আমাদের আত্মীকরণের ক্ষেত্রে আমাদের বাধাটা কোথায় এখনো পর্যন্ত? আমরা দেখছি যে বাধা একটা রয়ে গেছে। আমরা এখনো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন সংগঠনগুলো বা হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে যারা কাজ করেন বা যারা এই ব্রেইল প্রোডাকশন করেন বা যারা যাই করুন না কেন, এই যে উদ্যোগগুলো গ্রহণের ক্ষেত্রে বা এই উদ্যোগগুলো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে ঠিক আত্মীকরণের বাধাটা কোথায়? বাধাটা আমি যেটা বলছিলাম যে শুরু করে যে বাধাগুলো আমরা ফেস করেছি, তেমনি করে ইপসার সাথে ভাস্কর কাজ করতে গেলে সিমিলার টাইপস অফ বাধাগুলোকে ফেস করে এই ধরনগুলোকে কিরকম সেটা সে করেছে, সে আরো ভালো করে বলতে পারবে। তো আমি একজন অবজারভার হিসাবে ভাস্করের কাজ সময় আমরা সমাজ মন্ত্রণালয় মন্ত্রীর সাথে দেখা করতে গেলাম, হলো ডিসেবিলিটি ইস্যুটা শিক্ষাটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় দেখে, সেখান থেকে আমরা সুখকর কোনো রেসপন্স পাইনি। তো এরপরে এই সুযোগটা হয়েছে যে এই বর্তমান সরকার আসার পর তাদের তথ্য প্রযুক্তি ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার যে চিন্তা, সেগুলোর সাথে ভাস্করের যে এই যে উচ্চতর ভাবনা, বিশেষ করে ডিজেবল পিপলদের ব্রেইল ইউজার্সদের জন্য তথ্য প্রযুক্তিটাকে আরো সহজলভ্য করবার জন্য যেটা দরকার, যে সরকারিভাবে এক ধরনের প্রণোদনা দরকার ছিল, ভাস্কর সেই চ্যালেঞ্জটা ওভারকাম করতে পেরেছে। আমি মনে করি যে A2I এর সাথে যুক্ত হওয়ার কারণে, সে কারণে আমি এই সুযোগে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এরকম একটি চিন্তার সাথে ভাস্করকে অফিসিয়ালি যুক্ত করেছে, সেখানে ইপসা ছাড় দিয়েছে, তার সময় ভাগ হয়েছে হয়ে বাংলাদেশে কিন্তু যে বাধাগুলো ছিল সেগুলোকে ওভারকাম করবার জন্য সে নানান ভাবেই কাজ করছে। এই কাজগুলোর যে অর্জন, সেটা আমরা দেখলে হবে না, এই অর্জনটা করবার জন্য যেই প্রতিবন্ধকতাগুলোর সে মুখোমুখি হয়েছে, সে যেহেতু ভুক্তভোগী মানুষ, সে আরো ভালো বলতে পারবে। তবে আমি যেটা বুঝি যে ব্রেইলকে বাদ দিয়ে দেওয়া যাবে না, আবার এই তথ্য প্রযুক্তির নতুন নতুন যে অপশন গুলো, টেকনোলজি গুলো আসছে, সেগুলোকে আর্টিকুলেট করার জন্য আমাদের প্রতিবন্ধী ব্যক্তি, সরকারি এবং বেসরকারি যে দাতা সংস্থাদেরকে, হীরা আপা শুনছেন, এখন পপি হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালে কাজ করতেন, আইএনজিও দের এক ধরনের আরো বেশি অ্যাক্টিভ রোল এখানে দরকার। শুধু মানুষের জন্য ফাউন্ডেশন কাজ করলে হবে না, শুধু হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল কাজ করলে হবে না, যেহেতু ডিসেবিলিটিটা একটা ক্রস কাটিং ইস্যু, এবং ক্রস কাটিং এই প্রসঙ্গগুলোর সাথে যদি অপরাপর উন্নয়ন সংগঠনগুলো, ন্যাশনাল এনজিও গুলো যুক্ত না হয়, তাহলে তো কিন্তু কাজ হবে না। সেখানে আমি মনে করি যে আইএনজিওর একটা বড় রোল আছে, তারা ভূমিকা রাখতে পারে। গভর্নমেন্ট থেকেও কোনো ধরনের অধ্যাদেশ আসতে পারে যে এই ধরনের পপি আপার কাছে কাজগুলোকে। যেতে চাই, নাজমারা হ্যাঁ এবং পপি আপার কাছে যেতে চাই যে পপি আপা, আপনারা কাজ শুরু করেছিলেন 2018 সালে, আপনারা এবং মানুষের জন্য ফাউন্ডেশন এবং ইপসা থেকে ভাস্কর দা হচ্ছে A2I থেকে একই সাথে আপনারা কাজ শুরু করেছিলেন। আপনাদের সাথে আর কোনো সংগঠনকে আমরা দেখিনি কিন্তু এই কাজের সাথে আগ্রহী হয়ে যুক্ত হওয়ার যে, এবং হচ্ছে কর্পোরেট এক্সেপশন বা মারাকাস ট্রিটি, এই যে দুটো রেটিফাই করা এবং হচ্ছে আরেকটা হচ্ছে আইনে ইমপ্লিমেন্ট করা, এই জায়গাটা কিন্তু আমরা দেখি নাই।
আমি যেটা বলছিলাম আমরা দেখি নাই, ঠিক আমাদের বাধাটা কোথায় এখনো পর্যন্ত? ধন্যবাদ। মারাকেশ ট্রিটি, র্যাটিফাই, কপিরাইট ইনসেপশন, যেটাই বলুন না কেন, এটার সাথে ভাস্কর্যা বা মানুষের জন্য ফাউন্ডেশনের সাথে পাশাপাশি অন্যান্য সংগঠন করেছে। হ্যাঁ, ছিল ভিস কাজ। আমি যখন ভিসের দায়িত্বে ছিলাম জেনারেল সেক্রেটারি, তখন আমি নিজেও কাজ করেছি, চেষ্টা করেছি মারাকেশ ট্রিটিটা মানুষকে বোঝানোর জন্য এটা কি। মেন হচ্ছে যে মারাকেশ ট্রিটিটা কি এখনো আমরা যারা অ্যাডভোকেসি করি টপ লেভেলে, ন্যাশনাল লেভেলে, সবাই এখনো ক্লিয়ার না। এটা একটা হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জ বলি, গ্যাপ বলি, যেটাই বলি না কেন। এটা দেখেছি যখন আমরা কথা বলি ফোরামে, আমরা দুই একজন যখন মারাকেশ ট্রিটির কথা বলি তখন অন্যরা এটা বুঝেন না। এটা আমি কয়েকটা ফোরামে কথা বলে বুঝতে পেরেছি। এটা একটু ক্লিয়ার হওয়া উচিত, জিনিসটা কি সেটা জানার দরকার আছে। একই সাথে মারাকেশ ট্রিটি র্যাটিফাই এর জন্য কপিরাইট ডিভিশনে আমরা কাজ করেছি ভিস থেকে, ভিজুয়াল ইমপ্যাক্ট পিপল সোসাইটির পক্ষ থেকে। এটা নিয়ে র্যাটিফাই করার জন্য কি কি দরকার সেটা, সেখানে ভাস্করদাও ছিলেন, আমাদের মনসুর আহমেদ চৌধুরী স্যারও ছিলেন, হীরাপাও ছিলেন। কাজ চলছে, হ্যাঁ। তবে এটাকে র্যাটিফাই করার জন্য যে পরিমাণে হচ্ছে আমাদের জোরালো অ্যাডভোকেসি দরকার, আরো একটু আমাদের অ্যাক্টিভলি কাজ করা উচিত বলে মনে করি। বর্তমানে যারা আছেন এবং এর সাথে এবং অন্যান্য সংগঠন যেগুলো আছেন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি বা অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করছে, তাদেরও সংযুক্ত হওয়া উচিত। এটা একটা আমাদের প্রবলেম বলি বা গ্যাপ বলি, আমরা হচ্ছে সবাই বিক্ষিপ্ত ভাবে কাজ করি, জোরালো ভাবে নেটওয়ার্কিং এর মাধ্যমে কাজ করাটা খুবই জরুরি। যদি করা হয় তাহলে রেজাল্টটা আসবে। আমি আমজাদের সাথে একটু, যদি আমাকে প্রশ্ন করা হয়নি, আমি একটু অ্যাড করতে চাচ্ছি কামাল ভাই এবং ভাস্করদার কথার প্রেক্ষিতে। নিশ্চয়ই। দেশে কিন্তু আমরা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা 2017 সাল থেকে ব্রেল বই পাচ্ছি, বাংলাদেশ সরকার এটা দিচ্ছে, এটা তাদেরকে আমরা সাধুবাদ জানাই। সারা দেশে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা ক্লাস 10 পর্যন্ত বই পাচ্ছে। এর আগে ভাস্করদা এটিওয়াই কাজ করার আগেও কিন্তু অন্যান্য সংগঠনগুলো, বিশেষ করে ভিপস, আমিও ইনভলভ ছিলাম, তখন আমি কমিটিতে ছিলাম অ্যাডভোকেট মোশাররফ ভাইয়ের নেতৃত্বে, দেন দরবার করেছি, অ্যাডভোকেসি করেছি ব্রেল বই ছাপানোর জন্য। ব্রেল বই যখন ছাপানো হয়, কম্পিউটারাইজ ব্রেল বই, তার কিছু প্রসেস আছে। প্রসেসগুলো মেনটেন করতে গেলে দেখা যাচ্ছে তারা ভাবছেন যে আমরা যদি বইটা কনভার্ট করি ওয়ার্ড ফাইলে ইত্যাদি ইত্যাদি, এগুলো আমি বলতে চাচ্ছি না প্রসেসগুলো, ওই প্রসেসে গিয়ে বইয়ের আসলে স্বত্বাধিকার থাকে কিনা, সেখানে গিয়ে কিনা বইগুলো নকল ছাপানো হয় এখানে ইত্যাদি ইত্যাদি কারণে বাংলাদেশ সরকারের তখন যারা ছিলেন এনসিটিভি থেকে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছিলেন, তারা কিন্তু ওইভাবে বুঝে উঠতে পারেনি এটাকে কিভাবে তারা সংরক্ষিত করবে। এইটা বোঝাতে অনেক অনেক বেগ পেতে হয়েছে। আমরা লাকি যে সেখানে পরবর্তীতে আস্তে আস্তে, যেহেতু বাংলাদেশ সরকার বর্তমানে যে সরকার প্রতিবন্ধী ব্যক্তি বান্ধব সরকার, তাদেরও একটা কমিটমেন্ট ছিল, তারা আইন করেছে এবং তারা কিন্তু 2008 সালে যখন প্রথমবারের মতো ক্ষমতায় আসেন, তখন তাদের একটা ম্যানিফেস্টোতে ছিল যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটা যুগোপযোগী আইন করবে, আইনও করা হয়েছে। আইনের মধ্যে ব্রেল বই প্রদান করা একটা বড় ধরনের অঙ্গীকার আছে। সে আইন বাস্তবায়ন করতে গিয়ে ব্রেল বই দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এটিওয়াই আমাদেরকে ব্যাপকভাবে হেল্প করেছে, সেখানে ভাস্করদাও ছিলেন, যেটা আমাদের জন্য একটা অনেক পজিটিভ। আমি হীরা আপার কাছে আসতে চাই একটু, যেটা হচ্ছে যে আপা যেটা বলছিলেন যে আমরা কাজ করছি, অনেক ক্ষেত্রে কাজ শুরু হয়, প্রজেক্ট অনুযায়ী কাজ হয়, বিভিন্ন সংগঠন অ্যাডভোকেসি করে, কিছু একটা মেয়াদি নিয়ে প্রজেক্ট নিয়ে কাজ করে, কিন্তু প্রজেক্টটা শেষ হয়ে গেলে আমরা দেখি যে অনেকগুলো কাজ আবার স্তীমিত হয়ে যায় এবং প্রজেক্টের শেষে এসে তাড়াহুড়ো করে কিছু আউটকাম আনার চেষ্টা করা হয়, কিন্তু তার পরবর্তী সময়ে এই কাজগুলো আর মানে এগিয়ে যায় না। এখন এই জায়গা থেকে ওই যে একটা বড় কাজ আমি বলছি যে অ্যাক্সেসিবল বুক বা অ্যাক্সেসিবল বইয়ের ক্ষেত্রে এবং মারাকাস ট্রিটি এবং কপিরাইট এক্সেপশন, এই যে টোটাল বিষয় নিয়ে মারাকাস ট্রিটি নিয়ে যেমন কথা হচ্ছে যে এটা একদম মানে ফাইনাল স্টেজে আছে, এটা এখন র্যাটিফাই হয়ে যাওয়াটা সময়ের ব্যাপার, কিন্তু কপিরাইট এক্সেপশন কিংবা হচ্ছে এই বই তৈরির জন্য যে সমস্ত গাইডলাইন গুলো দরকার, এইগুলোর ক্ষেত্রে একটা প্রজেক্ট শেষ হয়ে গেলেই কাজটা কি শেষ হয়ে যাওয়াটা কতটুকু মানে হতাশাজনক, বা এই জায়গাগুলোকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কি হতে পারে উদ্যোগ? থ্যাংক ইউ।
খুবই ভালো লাগছিল, কথা মুগ্ধ হয়ে শুনছি। আমি আসলে কপির সাথে আর ভাস্করদার সাথে একটু অ্যাড করতে চাই। আসলে যেটা হয় কি, আমরা যারা কাজ করি, আমরা যারা উন্নয়নের সাথে আছি অনেক বছর ধরে, আমরা কিন্তু চাই যে কোনো ভালো কাজগুলা আসুক, আমরা সেগুলাকে কাজ করতে চাই। কোন কাজগুলা নাই, হ্যাঁ, যে আমরা আসলে ওই ধরনের প্রজেক্ট খুবই কম পাই যারা খুব চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চায়। যেটা হলো কি, ভিপস কপি যখন এই ভিপসের দায়িত্বে ছিল তখন এই প্রজেক্ট প্রপোজালটা ওরা তৈরি করেছে। এটাও আমাদের কাছে মনে হচ্ছে, মানুষের জন্য কাছে মনে হচ্ছে ফাইন। আমরা মানুষের জন্য ফাউন্ডেশন অ্যাডভোকেসিতে অনেক ভালো রোল প্লে করে বিভিন্ন লয়ের ক্ষেত্রে। আপনারা জানেন 2008 সালের আইনের ক্ষেত্রে আমরা এনএফডব্লিউডির সাথে অনেক কাজ করেছি, এটা কপি বলতে পারবে। এবং আইনটাকে আমরা বাস্তবায়নের ক্ষেত্রে এখনো কাজ করছি, কিন্তু সেটা অনেক একটা কঠিন বিষয়। সেই জায়গায় যেটা বলছি যে আসলে এনজিও গুলা যারা কাজ করে তাদের আসলে প্রজেক্ট বেস কাজ হওয়ার ফলে কিন্তু এই যে অনেক বড় বড় কাজ কিন্তু আমরা করার ফলে প্রজেক্ট শেষ, কাজ হয় না। এটার যেটা বাধাটা মনে বলছি আমি, আর যেটা আমরা করতে পারি, আপনার দুইটা প্রশ্ন ছিল এখানে। হ্যাঁ, একটা হচ্ছে যে বাধাগুলো হচ্ছে যে আমরা, ওরা বলেছে, দুজনেই বলেছে কবে থেকে 2018 থেকে 17 থেকে বই পাচ্ছে, কিন্তু তার আগে কিন্তু অনেক আমরা এনএফডব্লিউডির মাধ্যমে আমরা অনেকবার বিভিন্ন এডুকেশন মন্ত্রণালয়গুলার বিভিন্ন সাইডের সাথে, ইভেন বিটিভি থেকে শুরু করে অনেকগুলা মাধ্যমে আমরা কিন্তু এই আলোচনার ঝড় উঠিয়েছিলাম যে এই বাচ্চারা সবাই বই পড়ছে, আমরা বই পড়ছি না, পাচ্ছি না। তো একটা পর্যায়ে যাই হোক, এখন আমাদের বাচ্চারা বই পাচ্ছে। কিন্তু আপনি দেখেন, আপনারা যারা এই যে আপনি কথা বলছেন, আপনি আমজাদ ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছেন না, আপনার পড়া শেষ তো না? পড়ছেন এখন? মাস্টার্সে আছি। হ্যাঁ হ্যাঁ, পড়ছেন এখন। আপনি দেখেন আপনারা কয়টা বই পাচ্ছেন, আপনারা কয়টা বই পড়তে পারছেন, কয়টা বই আপনাদের জন্য অ্যাক্সেসিবল। আপনি যেটা আজকে বলছেন যে অ্যাক্সেসিবল বুকের কথা, আপনারা কয়টা বই পাচ্ছেন, কয়টা বই পড়তে পারছেন? আপনারা অনেক কষ্টে লেখাপড়া করছেন। তো সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের যারা কাজ করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, সেই জায়গাগুলোতে কিন্তু আসলে অনেক বড় একটা কমিটমেন্ট লাগবে যে আমার যারা এই ছেলেমেয়েরা পড়াশোনা করতে আছে তাদের বই নাই, তারা পড়তে পারছে না, আমরা সরকারকে কেন এই জায়গাটা প্রেশার দিচ্ছি না? এত বই হচ্ছে, আর এই বেলে বই করা বা অ্যাক্সেসিবল বুকের ক্ষেত্রে আপনি যেটা ভাস্কর বলল, ভাস্কর কিন্তু আমাদের এবার অনেকগুলি বই করে দিয়েছে, যেটা আমরা ইউনিভার্সিটি লাইব্রেরিতে আপনারা ইউনিভার্সিটি খুললে পাবেন। ভাস্কর অলরেডি বইগুলাকে সিডি ফর্মে এবং অ্যাক্সেসিবল ফর্মে, যেটাতে আপনি মোবাইলে শুনতে চান, এটা মানুষের জন্য ফাউন্ডেশন 100 ভাস্কর 100 কতটা বই জানি আমরা করলাম? হ্যালো ভাস্কর, শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, ভাস্কর শুনলে হয়তো বলবি, আমরা অ্যাক্সেসিবল বুক করেছি। কতটা বই করলাম আমি ভুলে গেলাম এই মুহূর্তে। ভাস্কর, 5000 পেজ আপা। 5000। তো এটা কিন্তু অনেক। এখন আমরা যদি এরকম অনেক অর্গানাইজেশন, এটা ঠিক বলছেন যে আসলে সব অর্গানাইজেশনের মধ্যে একাত্মতা যদি থাকে যে হ্যাঁ আমি এতগুলা বই করলাম, আপনি যদি এতগুলা বই করেন, ঠিক আছে, কোন কোন বইগুলা বেশি দরকার সেই বইগুলা যদি আমরা অ্যাক্সেসিবল ফরম্যাটে করে দিতে পারি, আপনি মোবাইল থেকে শুনতে পারবেন, আপনি ল্যাপটপ থেকে শুনতে পারবেন, আপনি যে কোনো প্রসেসে শুনতে পারবেন। আপনি সিডি দিয়ে শুনতে চান, ঠিক আছে, বইটা সিডি দিয়ে পড়বেন। কিন্তু যারা বেলে অভ্যস্ত তাদের জন্য আবার বেল করা, কিন্তু বেলটা কিন্তু এক্সপেন্সিভ অনেক। সো সেই ক্ষেত্রে এখন যেহেতু আপনি ডিজিটালের যুগ, আপনি যতটুকু সম্ভব মানে যার যেভাবে দরকার সেই দরকারটা যদি আমরা ফুলফিল করতে পারি, তাহলে কিন্তু এডুকেশনে আমাদের ছেলেমেয়েরা এগিয়ে আসবে। তা না হলে কিন্তু ঝরে যাচ্ছে এই জন্য। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি, সবার ইন্টারেস্ট এক জায়গায় না, এক এক অর্গানাইজেশন এক এক জায়গায় ইন্টারেস্ট নিয়ে কাজ করে, যার ফলে কিন্তু এই কাজগুলা আপনি বলছেন প্রজেক্ট শেষ হয়ে। আমি ভাস্করদার কাছে আসি। ভাস্করদা, এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম যে সারা বিশ্বে প্রায় অনেকদিন আগে থেকে, প্রায় আজ থেকে 10-12 বছর, কখনো বা 15 বছর আগে থেকে অ্যাক্সেসিবল বইয়ের ক্ষেত্রে ওই যে বলছিলাম যে আন্তর্জাতিক, আঞ্চলিক এবং জাতীয়
তার ভেতরেও অনেক সংগঠন একসাথে যুক্ত হয়ে কাজ করতে এগিয়ে এসেছে। বাংলাদেশে এখনো পর্যন্ত মানে এই যে অধিকাংশ ক্ষেত্রেই এই সংগঠনদের আশা বা হচ্ছে এই যে আজকে আমরা মারাকাস ট্রিটির একটা দ্বার প্রান্তে এসেছি, কিন্তু মানে যেইভাবে আলোচনাটা হওয়ার কথা ছিল বা যতটা পরিসরে আলোচনা হওয়ার কথা ছিল বা যেভাবে এই বিষয়টাকে নিয়ে যাওয়ার কথা ছিল, আমরা এখনো সেই জায়গাটা নিয়ে যেতে পারছি না। এইটা কেন? আমজাদ, অনেক ধন্যবাদ। প্রথমত এই যে আপনারা যে একটা উদ্যোগ নিলেন স্কুল ফর দ্য, এই উদ্যোগটার জন্য আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, কারণ আমার মনে হয় আজকের এই উদ্যোগের মাধ্যমে অনেক মানুষ জানতে পারবে। প্রথমত দেখেন, আমরাও কিন্তু একটা কনসোর্টিয়াম হিসেবেই কাজ করছি। বাংলাদেশের সকল প্রতিবন্ধী মানুষের সংগঠনগুলো কিন্তু ব্রেইল বই নিয়ে কথা বলেছে। আপনি যেটা বলছিলেন যে দীর্ঘদিন যাবত এই যে আমাদের বড়রা কথা বলেছেন, তারপরে আমাদের প্রজন্ম কথা বলেছেন, কথা বলতে বলতে অ্যাডভোকেসি করতে করতে কিন্তু 2014 সাল থেকে, আমি পপি আপার সাথে একটু যুক্ত করি, সেটা হচ্ছে 2014 সাল থেকে কিন্তু 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম ব্রেইল বই এবং মাল্টিমিডিয়া টকিং বুক উদ্বোধন করলেন। তখন কিন্তু উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে আচ্ছা বলো তো কি কারণে এই বই সমূহ পাওয়া যাচ্ছে না। আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী, এটা খুবই সহজ কাজ এবং এটা ইজিলি করা যায়, শুধু আপনি নির্দেশনা দিলেই হবে। তখন উনি সাথে সাথে বলছিলেন যে যাতে প্রতি বছর এই বই পায় বাংলাদেশে, যাতে মাল্টিমিডিয়া টকিং বুকের কপিরাইট থাকে, উনি সাথে সাথে নির্দেশ দিলেন। এবং উনি বললেন যে কোন মন্ত্রণালয় করবে এটা আমি শুনতে চাই না, যে দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়েরা বই পাবে, এটা না পাওয়ার কোনো কারণ নেই। এবং এরপরে সরকার সমাজ সেবা অধিদপ্তর কিন্তু 15-16 2 বছর চেষ্টা করলো ব্রেইল বই মাল্টিমিডিয়া টকিং বুক দেওয়ার জন্য। তো যে কাজটা অসুবিধা হলো সেটা হচ্ছে আপনার তাদের যে ক্যাপাসিটি সেটাতে কিন্তু পুরোপুরি ভাবে সক্ষমতা আসলো না। তখন আমরা অনেকগুলো ইন্টারমিডিয়েট মিটিং করে এনসিটিবি কে দায়িত্ব দিলাম এবং এনসিটিবি কে বুঝালাম যে আপনি যখন প্রিন্টেড বই নিচ্ছেন তখন কিন্তু পাবলিশারদের দায়িত্ব দিচ্ছেন, সুতরাং ব্রেইল যারা পাবলিশ করে তাদের দায়িত্ব দেন, তারা আপনাকে বই করে দিতে হবে। তখন থেকে কিন্তু ব্রেইল বইটা বেসরকারি পর্যায়ে আসলো, বিপস এর মতো প্রতিষ্ঠানরা কাজ করলো এবং ব্রেইল বই এখন প্রতি বছর পাচ্ছি। আর আপনি যে প্রশ্নটা করেছেন এটার মূল কারণ হচ্ছে যে না জানা। দেখেন, এখনো কিন্তু অনেকে বলে যে ভাস্কর ব্রেইলের বিরুদ্ধে কথা বলে, ব্রেইল বন্ধ করে দিতে চাচ্ছে। অথচ দেখেন, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে বাংলাদেশ সরকারের এটুআই এর হয়ে, সেটা হচ্ছে আপনার ব্রেইল বইটাকে বাংলাদেশে সবার হাতে দিয়ে দেওয়ার জন্য যে কাজটা, সেটা নেতৃত্ব দেওয়া। আমি যদি তখন বলতাম যে ব্রেইল বাদ দেন, মাল্টিমিডিয়া বই থাকবে, ব্রেইল বই থাকবে না, কারণ ডিজিটাল বাংলাদেশ, আমরা ডিজিটাল বই রাখবো, এটা কিন্তু খুবই সম্ভব ছিল, যেহেতু আমি তাদের পরামর্শ ছিলাম, আমার পরামর্শটাই কার্যকর হতো। আপনি যতই বাইরে থেকে যাই বলেন না কেন, কারণ পলিসি মেকাররা যে ডিসিশন নেয় সেটা হয়, কিন্তু আমি সেটা কোনোভাবেই বলি না। আমি স্ট্রংলি বলেছি, অনেকে বলেছে যে আমরা দেখবেন কি কোনো ভিডিওতে বলা হচ্ছে যে ব্রেইল বই পড়া কঠিন, সেজন্য মাল্টিমিডিয়া ভালো। এই কথাগুলো কিন্তু আমার না। আমরা কিন্তু সাথে সাথে বলেছি নো, কোনোভাবেই ব্রেইলের বিকল্প কোনোভাবেই হতে পারে না। ব্রেইলের বিকল্প দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের জন্য কোনোভাবেই হতে পারে না, কারণ একটা প্রিন্টেড বইয়ের বিকল্প কিন্তু ইবুক। এইটা কিন্তু আমরা সরকারকে বুঝাতে সক্ষম হয়েছিলাম। আর আপনি যে প্রশ্নটা করছেন, এটা না হওয়ার কারণ হচ্ছে যে আমাদের নলেজ গ্যাপ। অনেক প্রতিষ্ঠান কিন্তু জানে না। আইএনজিও গুলা, সাইট সেভার্স বলেন, সিবিএম বলেন, আমি জানি না, আমি কখনো তাদের কোনো পাবলিকেশন কিন্তু অ্যাক্সেসিবল পদ্ধতিতে আমি পাই নাই। তো এর কারণ হচ্ছে যে ওনারা হয়তো এটা করছেন না, সুতরাং ওনাদের অ্যাক্টিভিটি কিছু নাই। আর বিপস ছাড়া আর কোনো প্রতিষ্ঠান, মানুষের জন্য ফাউন্ডেশন, হীরাপা আমাদের সাথে যে বন্ধুত্ব, আমাদেরকে যেভাবে বুঝেন, সেই জন্য কিন্তু মানুষের জন্য ফাউন্ডেশন কিছু কাজ করেছে। আর অন্যরা কিন্তু ব্রেইল নিয়ে কাজ করছেন, কিন্তু আপনি যে কথা বলছেন ইবুক, মারাকাস ট্রিটি, কপিরাইট ল, এগুলো নিয়ে কিন্তু রিয়েলাইজ করছেন না, যেটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এই রিয়েলাইজেশনটা এখনো নাই। যেমন বিপস কিন্তু নেতৃত্ব দিচ্ছিল, আমার একটা অন্যতম বড় শক্তি ছিল বিপস, কিন্তু যখন পপি আপা যখন জেনারেল সেক্রেটারি ছিল। এখন কিন্তু বিপস সেভাবে যে কথা বলছে তা না, তবে আশা করছি তারা বলবে। আমি এখনো এক্সিকিউটিভ বডিতে আছি, সো বিপস যাতে কথা বলে, করোনা ভাইরাসের জন্য হয়তো একটু আমরা থেমে গেছি। তবে এই যে আপনারা এগিয়ে আসছেন তরুণরা, দেখেন আজকে আপনি কত সুন্দর করে কথা বলেন, এর অর্থ হচ্ছে আপনারা এখন বুঝতে পারছেন, আপনারা কথা বলছেন। অনেক মানুষ কথা না বললে কিছু হয় না, মনে রাখবেন আমি কোনো কিছু করি নাই, আমরা করেছি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। ভাস্করদা, এটা ঠিক আপনি যেটা বললেন যে ব্রেইলের ক্ষেত্রে আমরা যারা ব্রেইল পড়ি, সেই ব্রেইলের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের আঙুলটা হচ্ছে চোখ, যেমন একজন চক্ষুষ্মান ব্যক্তি বা একজন
সাইটেড ব্যক্তির ক্ষেত্রে একটা স্ক্যানার, তেমনি আমার কাছে কিন্তু ওই আঙুলটা হচ্ছে একটা স্ক্যানার, আমি বর্ণগুলো বুঝতে অবশ্যই পারছি এই জায়গাটা। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যেটা বলছিলেন যে আমাদের জানার অভাব, আসলে কি আমরা জানতে চাইছি? না, আমরা জানতে চাইছি না এবং আমরা পড়তেও চাইছি না। আপনি দেখেন, আমি যে বললাম যে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অফ বুকস, আমাদের হাতে এখন লক্ষ লক্ষ অ্যাক্সেসেবল বুক আছে। আমাদের কয়জন বলেন যে আমাদেরকে বইটা দেন? কারণ কেউ রিকোয়েস্ট না করলে ফর্মালি আমরা এই বইটা দিতে পারি না, কারণ আমরা লিগেলি ম্যান্ডেটেড না। আমরা দেখেন পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি বুকশেয়ারকে বাংলাদেশে নিয়ে এসেছি, মাত্র 150 জন মেম্বার হয়েছেন এখন পর্যন্ত। বুকশেয়ারে কিন্তু মেম্বার সেভাবে বাড়ে নাই, বা যারা মেম্বার হয়েছেন তারাও কিন্তু বেশি বই পড়ছেন না, ওখানে বেশি বাংলা বই নাই। এখানে দুটো কারণ, একটা হচ্ছে যে আইনে আমরা পাচ্ছি না। দেখুন, আপনি খুব জেনে খুশি হবেন, ইন্ডিয়া থেকে আমরা এখন অর্ডার পেয়েছি, একটা লার্জ নাম্বার অফ অর্ডার পেয়েছি, তাদের ইবুক করে দিচ্ছি আমরা। ইপসা থেকে আমরা প্রায় 10,000 পেজের ইন্ডিয়ান বুক আমরা ইবুক করে দিচ্ছি, কিন্তু বাংলাদেশের কাজটা আমরা করতে পারছি না। কেন পাচ্ছি না? বিকজ বাংলাদেশে কপিরাইট ল, আমাকে তো জেলে যেতে হবে। হ্যাঁ, আমি তো চাইলেই পাচ্ছি না। তো এই কপিরাইট লতে যতদিন পর্যন্ত এক্সেপশন আসবে না, যতদিন আমরা মারাকাস ট্রিটি রেটিফাই করতে পারবো না, সেটা হবে না। আর এই সমস্ত কাজ করার জন্য একটা মুভমেন্ট দরকার। সরকারকে বুঝাইতে হবে যে এটা আমাদের প্রয়োজন। যেমন আমরা প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার আইন তো এমনি এমনি আসে নাই, সব এনজিওরা মিলে শাউট করেছে, একসাথে আমরা কাজ করেছি, সরকারকে বুঝাতে সক্ষম হয়েছে, সেই জন্য আমরা প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার ও সুরক্ষা আইন 2013 পেয়েছি। এইভাবে যদি আমরা একত্রিত হয়ে কথা না বলি, একটা বড় রকমের মুভমেন্ট গড়ে না ওঠে, তাহলে সরকার ঠিক রিয়েলাইজ করবে না যে এটা কত গুরুত্বপূর্ণ। তো এখানে অবশ্যই পপি আপা একটা বড় ভূমিকা রাখবেন, হীরা আপা তো আছেনই, এবং আপনারা বিপসকেও বলেন, বিপসের যে নতুন নেতৃত্ব, নতুন না, তারা অলরেডি 1 বছর হয়ে গেছে, তাদেরকে আপনারা বলেন, কারণ বিপস তো দৃষ্টি প্রতিবন্ধীদের সংগঠন। আমি কামাল ভাইয়ের বিষয়টা এলো যে চট্টগ্রাম থেকে আপনার উদ্যোগটা শুরু করেছিলাম 2003 সালে। 2005 সাল থেকে ডেজি মাল্টি প্রোডাকশনে আমরা এলাম। 2009 সালের পরবর্তী সময় আমরা উদ্যোগগুলো গ্রহণ করলাম। এখন এসে এই যে ভাস্করদা একটা কথা বলছিলেন যে আমাদের যে কপিরাইট এবং হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যে আমরা আইনগুলো পেয়েছি, আইনগুলো একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে, দীর্ঘ একটা মুভমেন্ট, দীর্ঘ একটা অ্যাডভোকেসির মধ্য দিয়ে আমরা এসেছি। তাহলে এই জায়গাটা নিয়ে আসলে কোন প্রক্রিয়ায় আমরা যাব, বা এই চট্টগ্রাম থেকে কি আরেকটা আওয়াজ উঠবে? ধন্যবাদ আলমগীর আপনাকে। হীরা আপাকে আমরা মিস করছি। আমি যে কথাটা দিয়ে শেষ করেছিলাম, আসলে যে বাধাগুলোর কথা, চ্যালেঞ্জগুলোর কথা ভাস্কর বলছে, সেটা আসলে ওভারকাম করবার জন্য পপি আপার অর্গানাইজেশন, হীরা আপার অর্গানাইজেশন এগিয়ে এসেছে, কিন্তু পুরো দায়িত্ব নেয়নি আমি বলবো। এবং আসলে এই দুটো প্রতিষ্ঠানের পক্ষেই এই সেক্টরিয়াল চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এগিয়ে আসলে হবে না। আমি যে জায়গাটায় ধরতে চেয়েছিলাম যে আইএনজিওদের এই জায়গায় অর্থলগ্নি করতে হবে, বাধাগুলো দূর করবার জন্য 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে এই বিষয়ে কাজ করবার জন্য যারা মাঠ পর্যায়ে কাজ করে, এনজিও গুলো, ডিপিও গুলো, নেটওয়ার্কস গুলো, তাদের পাশে থাকতে হবে। তৃতীয়ত হচ্ছে গভর্নমেন্টের সাথে অ্যাডভোকেসি করার জন্য একটা স্ট্রং লবি তৈরি করতে হবে। মানে এই লবিটা তৈরি করবার জন্য যে প্ল্যাটফর্মটাকে নার্সিং করতে হবে, সেখানে কিন্তু আইএনজিওদের ভূমিকা আছে। এখন ইপসা একভাবে কাজ করে যাচ্ছে, উৎস একভাবে কাজ করে যাচ্ছে, ঢাকায় অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে। ব্রেইল বই দেয়ার যে সরকারি সিদ্ধান্ত, সেখানে ধরেন এক জায়গা থেকে মোটিভেটেড হয়ে, অন্যদের প্রণোদনা পেয়ে, ইচ্ছা আকাঙ্ক্ষা, সরকার মোটিভেটেড হয়েছে। কেন না পাশাপাশি ব্রেইলের পাশাপাশি এই ডিভাইস গুলো এনশিওর করবার জন্য সরকারের সাথে অ্যাডভোকেসি করা যাবে না? অবশ্যই যাবে। যাওয়ার জন্য যে প্ল্যাটফর্মটা, আমি যদি বলি যে জাতীয় প্রতিবন্ধী ফোরাম, প্রতিবন্ধী ফোরামের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটাকে আমরা এখানে কাজে লাগাতে পারতাম, কিন্তু সেখানেও নানান ধরনের সংকট আছে। আসলে চাই, কিভাবে চাই, এবং সেই চাওয়াটাকে আসলে সত্যিকার অর্থে বাস্তব রূপ দেওয়ার জন্য অনেকেরই আসলে অনেক ধরনের ভূমিকা আছে। সেই জায়গার গ্যাপ গুলো ফিল আপ করবার জন্য আসলে একটা বড় ধরনের উদ্যোগ দরকার। সেই উদ্যোগটা যদি নেওয়া না হয়, এককভাবে হাঁটা হয়, তাহলে সংকট কিন্তু আরো বাড়তে থাকবে। পারস্পরিক দূরত্ব যখন বাড়বে, সুযোগ কিন্তু যারা দেয়ার দায়িত্বে আছে তারা নেবেই, এবং সুযোগটা আমরাই তৈরি করে দিয়েছি। এবং আমি যদি কাউকে আঙ্গুল দিয়ে দেখাই যে এর জন্য সে, ওর জন্য ও, আমার দিকে কিন্তু 3টা আঙ্গুল আসে।
আমি সেই জায়গা থেকে চিন্তা করি না। এখন আমরা ব্রেইল নিয়ে কাজ শুরু করেছি, ভাস্কর ইফসাতে গিয়ে ডিজিটাল ফরম্যাট গুলো নিয়ে কাজ শুরু করেছে। কারণ আমি যদি বলি যে ওই কাজগুলো করা ঠিক হবে না, তো ভাস্কর এখানে কাজটা ছেড়ে আবার চলে যায় নাই, সে কিন্তু এই কাজটাও এগিয়ে যাক তার জন্য সে কিন্তু নানানভাবে সাপোর্ট করে গেছে। কিছু কিছু প্রতিষ্ঠান বিভ্রান্তি তৈরি করবার জন্য অনলাইনে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে শুনেছি যে ব্রেইলটাকে ড্যামেজ করে দেওয়ার জন্য কাজ করা হচ্ছে। বিষয়টা আসলে সেরকম করে দেখলাম দুটো মিডিয়ামই দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা এবং শিক্ষণের ক্ষেত্রে অনিবার্য, এবং যুগ যেভাবে এগিয়ে গেছে, প্রযুক্তি যেখানে চলে গেছে, সেখানে আমরা ডিজিটাল ফরম্যাট গুলোকে অস্বীকার করতে পারবো। কিন্তু ডিজিটাল ফরম্যাটের জন্য যে ডিভাইস গুলো ব্যবহার হয়, সে ডিভাইস ইনশিওর করাটার জন্য আমাদের কাজ করতে হবে। এই ডিভাইস যারা প্রডিউস করে, যারা মার্কেটিং করে, তাদের সাথেও আসলে আমাদের একটা নেটওয়ার্কিং গড়ে তুলতে হবে, এবং ডিভাইস গুলো যেন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য আরো সহজলভ্য হয়, এবং সে ডিভাইসে যেন এই যে প্রডিউসড হওয়া বইগুলো, যেগুলো বাইরের বই, সেগুলো তো ইংরেজি, বাংলা মাধ্যমে আসলে নিয়ে আসতে হবে। তার জন্য আসলে ডিজিটাল ফরম্যাটে নানান ভার্সনে সেগুলো প্রডিউস করতে হবে। এখন এই প্রোডাকশন একটা জায়গা, আরেকটা হলো ফ্যামিলিয়ার করতে হবে এই প্রোডাকশন গুলোকে। ফ্যামিলিয়ার করার জন্য কোথায় কোথায় বাধা, সে বাধা আমি মনে করি যে ডিভাইস গুলোর ইজি অ্যাক্সেস নাই আমাদের ইউজার্সদের। ইজি অ্যাক্সেস করবার জন্য আসলে ডিভাইসটাকে এনশিওর করতে হবে, এবং সেই ডিভাইসে যেন সে সহজভাবেই জাতীয় বাতায়ন থেকে যেমন করে আমি নানান তথ্য পাচ্ছি, নানান ভার্সনে পাচ্ছি, তেমন করে এই যে এমন একটা সেন্ট্রাল বাতায়ন তৈরি করা, এই বইগুলোর একটা অ্যাক্সেসিবল লাইব্রেরি তৈরি করা, যেখান থেকে যে কোনো দৃষ্টি প্রতিবন্ধী যে কোনো অবস্থান থেকেই সে তার সুবিধাজনক ভার্সনে সেটাকে সে ডাউনলোড করে ইউজ করতে পারবে। এই জায়গা থেকে আমি ভাস্করদার কাছে একটু আসি। ভাস্করদা, যেটা হচ্ছে যে তিনি বলছিলেন ডিভাইসের ক্ষেত্রে, আমরা দেখছি যে ক্লাস 1 থেকে ক্লাস 9 যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা পড়াশোনা করে, তাদের কাছে বই সরবরাহ করার ক্ষেত্রে বা বিভিন্ন বইয়ের ক্ষেত্রে ব্রেইলের পাশাপাশি মাল্টিমিডিয়া বই দেওয়ার জন্য বা ডেইজি ফরম্যাটের বই দেওয়ার জন্য আপনারা একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন, সেটা হচ্ছে ডেইজি প্লেয়ার। কিন্তু পরবর্তী সময় এই ডেইজি প্লেয়ারের যে আশাটা, সেই আশাটা কেন যেন পিছিয়ে গেল। ঠিক কোথায় আমাদের এই জায়গাটা আছে? আবার অনেক ক্ষেত্রে দেখছি যে অনেক জায়গায় এটাও হয় যে ডেইজি বই বা অন্য কিছুর ক্ষেত্রে আমরা ঠিক একদম ক্লাস 1 থেকে 5 বা 9 পর্যন্ত ছেলে মেয়েদের হাতে স্মার্টফোন তুলে দিচ্ছি। এটার তো দুটো ব্যবহারই আছে, পজিটিভ আর নেগেটিভ। তো সেই জায়গায় আমরা ডেইজি প্লেয়ারের জায়গাটা কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি? আমজাদ, ধন্যবাদ। A2I থেকে কিন্তু এবং আমরা একটা ডিভাইস উদ্ভাবন করেছিলাম, সেটা হচ্ছে অ্যাক্সেসিবল বুক রিডার, যেটার মাধ্যমে আপনার একদম টেক্সট ই বুক থেকে নিয়ে মাল্টিমিডিয়া টকিং বুক থেকে নিয়ে অডিও থেকে নিয়ে অ্যাক্সেসিবল ডিকশনারি সবকিছু জিনিস কিন্তু একটা ডিভাইসের মাধ্যমে স্টুডেন্টরা পড়তে পারবে। এই ধারণা থেকেই কিন্তু আমরা করেছিলাম, এবং আমাদের উদ্দেশ্য ছিল যে শিশুদেরকে এই স্মার্টফোনের দিকে নিয়ে যাওয়ার জন্য এই অ্যাক্সেসিবল বুক রিডারটা কাজ করবে। এবং আমরা খুব খুশি হয়েছিলাম, বাংলাদেশ সরকার, A2I, হিউম্যান রাইটস কমিশন, ইউএনডিপি এবং সমাজসেবা অধিদপ্তর মিলে প্রায় আমরা 1500 ডিভাইস সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করেছিলাম। এটাও কি, এই ডিভাইসটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন। তো পরের পত্রিতে যেটা হলো, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটা যে আপনি কার্যকর হয়েছে তা না, কারণ এর কার্যকর না হওয়ার কারণ হচ্ছে আমাদের সাবেকি মেন্টালিটি। কারণ টিচাররা বলছে যে এটা ব্রেইল ধ্বংস হয়ে যাবে, কারণ তাদের সামান্যতম চিন্তা করছে না যে আসলে ব্রেইল তো তারা পড়ছে, ব্রেইল পাচ্ছে। একটা সাইটেড ছেলে মেয়ে, সে যেমন প্রিন্টেড বই সরকার তাকে দিচ্ছে, তেমনি কিন্তু তাকে ইবুকও দিচ্ছে, তাকে কিন্তু অ্যাপস দিচ্ছে সরকার। হ্যাঁ, কিন্তু দৃষ্টি প্রতিবন্ধীরা যদি এ ধরনের একটা ডিজিটাল ডিভাইস পায়, আমাদের কাছে ধরানো হয় যে আমরা ব্রেইল বন্ধ করে দিচ্ছি, ব্রেইল, এরা স্পেলিং শিখবে না। আরে বাবা, ওর জন্য তো ব্রেইল বই সরকার নিশ্চিত করেছে। ব্রেইল বইয়ের পাশাপাশি এই ডিভাইসটা কিন্তু ফ্রিলি ছেলে মেয়েদের জন্য দেওয়া হয়েছে। কিন্তু আমাদের যে গাফিলতি, এবং আমি মনে করি যে যারা কর্তৃপক্ষ ছিলেন, যাদের দায়িত্ব ছিল, তাদের কারণে কিন্তু এই ডিভাইসটা একটু স্তীমিত হয়ে পড়েছে। এখনো কিন্তু অনেকে ব্যবহার করছে। দেখেন, এই ডিভাইস কিন্তু যাদের হাতে আছে তারা কিন্তু ভালোভাবে ব্যবহার করছে, আমাদের সাথে যোগাযোগ করে বইয়ের জন্য। কিন্তু আমরা কোনো কোনো স্কুলে ইভেন ডিভাইসটা দেওয়াই হয় না শিশুদেরকে, আমি নামও বলতে চাই না।
তবে এটাতে কি হয়েছে দেখেন, এটাতে যেটা হলো যে সরকার কিন্তু কিছুটা হলো অনুৎসাহিত হয়েছে, তাহলে আমরা কি ডিজিটালাইজেশনের দিকে যাব না, কারণ এরা তো এটাকে অ্যাকসেপ্ট করতেছে না। অথচ এটা কিন্তু চমৎকার একটা ইনোভেশন ছিল, এবং তৃণমূলে বইকে পৌঁছিয়ে দেওয়ার জন্য এর চেয়ে ভালো ডিভাইস আর হতে পারে না, কারণ এত কম পয়সায় একদম গ্রামে গঞ্জে এই ডিভাইসটা চলে যেতে পারতো। রেলের পাশাপাশি এই ডিজিটাল ডিভাইসের মাধ্যমে একটা ডিজিটাল গ্যাপ যেটা হচ্ছিল, যে সাধারণ ছাত্রছাত্রীরা অ্যাপ্লিকেশন পাচ্ছে, ইবুক পাচ্ছে, দৃষ্টি প্রতিবন্ধীরা পাচ্ছিল না। তো এই যে ডিজিটাল গ্যাপ যেটা হচ্ছিল সেটাকে ফিল আপ করার জন্য আমরা কিন্তু অ্যাক্সেসিবল বুক রিডারটা তৈরি করেছিলাম। তো এটা কিছুটা স্থিমিত হয়েছে, আমার মনে হয় আমরা আবার এটা নিয়ে কাজ করছি। যদি ব্লাইন্ড স্কুলগুলো যারা টিচার আছেন, কর্তৃপক্ষ আছেন, ওনারা যদি এটাকে মনে করেন যে খুব ভালো একটা জিনিস হয়েছে, আমি আপনাকে কথা দিতে পারি হাজারো ডিভাইস কিন্তু ডিস্ট্রিবিউটেড হবে, কারণ সরকার কিন্তু চাইছে এই ধরনের প্রযুক্তি নিয়ে আসতে। এখানে আমাদেরকে কিন্তু সহযোগিতা করতে হবে, উৎসাহ দিতে হবে, অন্যথায় হবে না। তো আমজাদ, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এই যে জিনিসগুলোকে স্টাডি করেছেন এবং আপনি সামনে নিয়ে আসছেন। তার মানে হচ্ছে আপনি পড়াশোনা করেছেন, জানার চেষ্টা করেছেন। আমি একটু পপি আপার কাছে আসি। পপি আপা যেটা হচ্ছে যে ওই ভাস্কর দা বলছিলেন, তার পাশাপাশি কামাল ভাই বলছিলেন যে আমাদের ব্রেইলের পাশাপাশি যে বা সম্পূরক বিষয় হিসেবে স্কুল পর্যায়ে অন্তত মানে ডেইজি প্লেয়ার বা অ্যাক্সেসিবল বুক রিডার এগুলো তৈরি হচ্ছে, সেটা ঠিক। কিন্তু এটাও কি ঠিক যে এর কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে ব্রেইলের যে পড়ানোর যে মানসিকতাটা, সেই জায়গা থেকে কোনো কোনো শিক্ষক সরে যাচ্ছেন, বা ওই যে পড়ানোর মানসিকতাটা থেকে ছেলে মেয়েদের যে আগ্রহের জায়গাটা, অনেক ক্ষেত্রে দেখা যায় না শুনে শুনে পরীক্ষা দিয়ে দিচ্ছি, সেই আগ্রহের জায়গাটাতে কোনো কোনো ক্ষেত্রে ঘাটতি হচ্ছে। আপনার কি মনে হয়? আমি যেটা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। আসলে ব্রেল বলি আর হচ্ছে ডেইজি বলি, অডিও বলি, সবকিছুই কিন্তু যার যার পছন্দের উপর ভিত্তি করে সে বেছে নিবে আমি কোন পদ্ধতিতে পড়তে চাই। হ্যাঁ, তবে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হিসেবে বা ছাত্রী হিসেবে আমি বলি যে প্রথমে হচ্ছে যখন আমি স্কুলে প্রাইমারি লেভেলে ভর্তি হব তখন হচ্ছে আমার ব্রেলটা খুবই জানা দরকার। কারণ একজন শিশু যখন স্কুলে ভর্তি হন তখন তার আমরা কলম দিই খাতায় লেখার জন্য, বর্ণ পরিচয়ের ব্যাপারটা তার অক্ষর জ্ঞানগুলো তার থাকা দরকার। এই যদি ব্রেল যদি না শিখে থাকে তার অক্ষর জ্ঞানের অনেক ঘাটতি থেকে যায়, যেটা আমরা দেখেছি। ব্রেল তো একটা পদ্ধতি, এটা কখনোই কোনোটার জন্য কোনোটার বাধা হতে পারে না, এটা পছন্দের উপর ভিত্তি করে। আর হচ্ছে আসলে অ্যাক্সেসিবল বুক এসেছে ব্রেল পিছিয়ে যাচ্ছে তা না, এটা হচ্ছে কি বহু দল বহু মত থাকতেই পারে, এটা থাকবে, এটা সবসময় থাকবে। এটা বললে যে আমি বললাম কালকে এটা থেমে যাবে, মানুষকে থামাতে পারবো তা না। তবে আমি মনে করি ব্রেলের দক্ষতা থাকতে হবে, এট দ্য সেম টাইম আপনি যে অ্যাক্সেসিবল বুকস গুলো তৈরি করছেন সেটা করবার মতন ক্যাপাসিটি আমার থাকতে হবে। ভাস্কর একটু আগে বলছিলেন যে আপনারা একটা ডিভাইস দিয়েছেন, সেটা হচ্ছে নানান কারণে হয়তো পিছিয়ে গেছে। আমি মনে করি ওটার পাশাপাশি আরেকটা কারণ, আমরা যারা শিক্ষক আছি, আমরা যারা তৃণমূল পর্যায়ে আছি, আমরা কিন্তু টেকনোলজিতে এখনো সাউন্ড না, এটা অকপটে স্বীকার করতে হবে। কারণ আমরা তো কাজ করি, আমি নিজেও কাজ করি 15টা উপজেলায়, 15টা ডিপিওর সাথে কাজ করে, যারা তৃণমূল পর্যায়ে কাজ করছে। হ্যাঁ, তাদেরকে হচ্ছে এই কোভিড-19 সিচুয়েশনে আমরা অনলাইন বেস প্ল্যাটফর্মে কাজ করছে, তাদেরকে টেকনোলজির মাধ্যমে মিটিং করা, ট্রেনিং অনেক কঠিন। হ্যাঁ, ওনারা হচ্ছেন একটা পর্যায়ে আছেন, তারপরে কঠিন। এখন শিশুদেরকে আপনি যখন একটা মোবাইল ডিভাইস দিবেন, স্মার্টফোন দিবেন, তাকে শেখানো আগে শিক্ষককে শিখতে হবে। আমি তাদেরকে অসম্মান করছি না, তাদের আগে প্রশিক্ষণের দরকার। আমি যখন একটা ডিভাইস দিব, সেই ডিভাইসটা দেওয়ার আগে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিলে খুব ভালো হয়, তবে সেটা কার্যকারিতাটা অনেক বেড়ে যায়। আর স্কুলে দিয়ে দিয়েছি, হুট করে পাঠিয়ে দিয়েছি, তারা তো সেটা চালাতে পারে না। সেটা কিভাবে চালাবে, কি আছে না আছে, আমি নিজেও দেখেছি স্কুলের ছাত্রছাত্রীরা তো পারে না, না পারার কারণে অনেকখানি এটা ইউজটা হয় না। এটা হচ্ছে আমি মনে করি আর কি। আর পাশাপাশি যে ধরনের চিন্তা ভাবনা বলে যে এই অডিওর পাশে কিন্তু আরো কিন্তু অ্যাক্সেসিবল ফরম্যাট আছে, যারা লো ভিশন আছে তাদের জন্য লার্জ প্রিন্ট করা। হ্যাঁ, যারা হচ্ছে আমাদের দেশে যদি বা এখন ডেফ ব্লাইন্ড
স্টুডেন্টদের পড়াশোনার ব্যবস্থা এখনো হয়নি, আমরা তাদেরকে নিয়ে ভাবি না, তাদেরকে ট্যাকটাইল পদ্ধতিতে নিয়ে শিক্ষা গ্রহণ করার সেই পদ্ধতি চালু করা, আর অনেক মেথড আছে। তো ইন্ট্রোডিউস হয়েছে ব্রেল, ব্রেল তো ওটা থাকবেই, অ্যাক্সেসিবল বুক থাকবে, সবকিছুই হচ্ছে একে অপরের পরিপূরক। তবে হ্যাঁ, আমি আবারও বলছি, ব্রেল একটা প্রাইমারি লেভেল পর্যন্ত অবশ্যই এটা বাধ্যতামূলক করা উচিত, ব্রেল পারা উচিত। ব্রেল না পারলে সেটা আমি মনে করি শিক্ষার পূর্ণতা কখনো হয় না। আমি মাস্টার্স পাস করলাম, আমি ব্রেল পারি না, হ্যাঁ, একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, সে লেট ব্লাইন্ড হলে সেটা মানে মানা যায় আর কি। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে শুনে শুনে পড়াশোনা করব, ব্রেলে ধরবো না, এটা একটা মানে আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খুবই সবার শেখা উচিত, সব ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকা উচিত, যার পছন্দ অনুযায়ী সে সেভাবে পড়াশোনা করবে। ভাস্কর দা এই জায়গা থেকে একটু আসি, ভাস্কর দা একটু আসি। আমি যেটা বলছিলাম যে ভাস্কর দা, ডেইজি বই তৈরির ক্ষেত্রে বাংলাদেশে 2টো বা 3টা সংগঠন ওদের কাজ করছে, আমি যতটুকু দেখছি কাজ করছে, কিন্তু বাংলাদেশে ডেইজি বইয়ের ক্ষেত্রে, বই তৈরির ক্ষেত্রে, বা আমরা তো বলি অ্যাক্সেসিবল বুক, কিন্তু অ্যাক্সেসিবল বুক তৈরির ক্ষেত্রে ইপসা ছাড়া অন্যদের স্ট্যান্ডার্ড মানটা কোন জায়গায় ঠিক দাঁড়িয়ে? আমি দেখেছি যে একটা চ্যাপ্টারের জন্য আলাদা একটা ফোল্ডার হয়ে গেছে, শুধুমাত্র অডিও হয়ে গেছে কখনো কখনো। আবার আমি দেখেছি যে বইয়ের যে ডিটেইলস বর্ণনা, সেটা থেকে ওখানে বলা হচ্ছে এটা অ্যাক্সেসিবল না, সেই কারণে এটা মানে এটা পড়া সম্ভব না, এটা গ্রাফিক্সে, সেই জন্য এটা পড়া সম্ভব না। এইভাবে করে বিভিন্ন বিভিন্ন জায়গায় আমি দেখেছি। ঠিক এই জায়গাগুলো কেন হচ্ছে, বা প্রশিক্ষণটা তাহলে ঠিক কি কোথায়, কি ঘাটতিটা কোথায়? আসলে দেখেন, সবকিছুর মূলে হচ্ছে অর্থ। আপনি অ্যাক্সেসিবল বুক প্রোডাকশন বাংলাদেশে সেভাবে হচ্ছে না, কারণ কোনো ডোনার এজেন্সি, কোনো ফান্ডার কিন্তু অর্থটা দিচ্ছে না ডিজিটাল বই করার জন্য। এখন ব্রেইলটা কেন হচ্ছে? কারণ সরকারের অর্থায়নের কারণে কিন্তু প্রতি বছর আমরা এখন ব্রেইলটা পাচ্ছি। অনেকগুলো প্রতিষ্ঠান দাঁড়িয়েছে, তারা কিন্তু টিকে গেছে এই ব্রেইল প্রোডাকশনের কারণে। আমরা কিন্তু সরকারকে অভিনন্দিত করতে চাই, অনেকগুলো দৃষ্টি প্রতিবন্ধী মানুষের সংগঠন কিন্তু কাজ করছে ব্রেইল প্রোডাকশনে বিকজ অফ দ্য মানি। হ্যাঁ, তো আপনি এই যে যেটা বললেন যে আপনি টাকা দেন, টাকা যদি দেয়, আজকে আমি বলবো যে অনেকগুলো স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন একটা স্ট্যান্ডার্ড ফলো করবে। কারণ এখন আমরা মনে করি যে যেহেতু এখানে কোনো রিসোর্স নাই, আপনার কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে অ্যাক্সেসিবল বুক প্রোডাকশনের জন্য সেভাবে অর্থায়ন করে না, যার কারণে কিন্তু বড় অন্য প্রতিষ্ঠানগুলো সেভাবে এগিয়ে আসে নাই এবং স্ট্যান্ডার্ড কাজ করতে পারে নাই। তারা কিন্তু ভলান্টারিলি করছে, বেশিরভাগই কিন্তু কাজ করেছে এই ধরনের পয়সা নাই। এটা একটা বড় বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি একটা প্রশ্ন ঠিক বুঝতেই পারি না, কেন আমরা বারবার বলি যে ব্রেইলের বিকল্প নাই। এই কথাটা আমরা বলতে যাব কেন? এটা তো হচ্ছে যে ফান্ডামেন্টাল ইস্যু। হ্যাঁ, দৃষ্টি প্রতিবন্ধীরা ব্রেইল করবে, এই ব্যাপারে কোনো তো কম্প্রোমাইজ নাই। এটা নিয়ে কেন আমরা আলোচনাই করব, কেন এই কথাটা তুলে আনি? ডিজিটালাইজেশনের দিকে আমাদের যেতেই হবে, কারণ এখন প্রিন্টেড বইয়ের পাশাপাশি ইবুক হচ্ছে, অ্যাপ্লিকেশন হচ্ছে, মানুষ ইউটিউবে ক্লাস করছে। যদি তারা সেটা করতে পারে দৃষ্টি প্রতিবন্ধীরা, তাহলে কি বসে থাকবে? তাহলে তারা কিভাবে কাজ করবে? আজকে আমি যে টুআইতে কাজ করি বা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করি, ইন্টারন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করি, কেউ কে আমাকে এমনি এমনি পয়সা দেয়? কপি আপাকে কি এমনি এমনি পয়সা, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল পয়সা দেয়? আমাদের সব কাজ নিজেকে করতে হয়, কম্পিউটার নিজেকে ব্যবহার করতে হয়, ইমেল নিজেকে চালাতে হয়। এটা আমি কোত্থেকে শিখবো? আপনাকে আমি বলি, আমরা 6টা ই লার্নিং ল্যাব করে দিয়েছিলাম 6টা ব্লাইন্ড স্কুলে এটুআই থেকে এবং সমাজসেবা অধিদপ্তর যৌথ উদ্যোগে। এই ল্যাবগুলো কেন কার্যকর থাকে নাই? এর জন্য দায়ী কে? সরকার তো পয়সা দিয়েছে, কম্পিউটার কিনে দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, কিন্তু এই ল্যাবগুলা কেন কার্যকর ভাবে চলে নাই? এবং এই ল্যাবগুলা চললে তো অনেক দৃষ্টি প্রতিবন্ধী মানুষ কিন্তু উপকৃত হতো, শিশুরা কিন্তু প্রথম থেকে কম্পিউটার শিখে আসতে পারতো। এটার কোনো বিকল্প নাই, ব্রেইলের যেমন বিকল্প নাই, কম্পিউটার নলেজ, আইটি নলেজের কোনো বিকল্প নাই। যারা এটাকে চ্যালেঞ্জ করেন তারা আসলে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের ক্ষতিই করছেন, এবং তারা দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে অথর্ব হিসেবে রাখতে চান। আমজাদ, আজকে আপনি বলেন, আপনার সাথে আপনার যে সাইটেড ফ্রেন্ড, তার কি কোনো পার্থক্য আছে? কারণ ও যা করতে পারে আপনি সবই করতে পারেন ডিজিটালি, এবং এটা না করতে পারলে তো আপনি এগোতে পারবেন না। এবং এটার জন্য আমাদের সবাইকে দৃঢ়তার সাথে বলতে হবে, প্রযুক্তিকে হ্যাঁ বলতে হবে, প্রযুক্তিকে যুক্ত করতে হবে। যে সমস্ত ব্যক্তিরা প্রযুক্তি বুঝেন না, আপনারা না বুঝতে পারেন, কিন্তু আপনারা প্রযুক্তির বিরোধিতা করবেন না। বিরোধিতা করলে ছেলে মেয়েদেরকে আর ক্ষতি করবেন আপনারা। আপনি না বুঝতে পারেন, আপনি শেখার চেষ্টা করেন। এখন বড় বড় অফিসাররা, কর্মকর্তারা কিন্তু ই ফাইলিং ব্যবহার করছে, একসময় তারা কম্পিউটার ব্যবহার করতে পারতো না, তাদের হয়ে একজন কেরানি ক্লার্ক কিন্তু টাইপ করে দিত, এখন কিন্তু নিজেরাই কম্পিউটারে লিখেন। এই বিষয়গুলোকে আমাদেরকে উপলব্ধি করতে হবে, আর না হলে আমরা এগোতে পারবো না। কবি আপা আছেন, উনি নীতি নির্ধারক পর্যায়ে কাজ করছেন, উনি এই ব্যাপারে আমাদেরকে হেল্প করবেন আশা করি। মোকলেস বোধহয় কিছু কমেন্ট আসছে মনে হয়। আমি একটু যুক্ত করতে চাইছিলাম।
একটু হ্যাঁ দাদা, নিশ্চয়ই নিশ্চয়ই। একটু একটু না না, মানে স্যারের কথাটা নিয়ে তারপরে আমি কমেন্টে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা। একটা হচ্ছে যে হ্যাঁ পপি স্যার আপা বলেন। এবং ভাস্করদার যে অবস্থান, এই অবস্থানটার একটা নৈতিক ভিত্তি আছে। কেউ যদি মনে করে যে ব্রেইল প্রযুক্তির বিকল্প, এটা কিন্তু অবশ্যই ভুল হবে। আহ উৎস কিংবা আমি এই কাজের সাথে যুক্ত বলে আমার যে নতুন ধারণাটা আসছে, নতুন প্রযুক্তিটা আসছে, নতুন টেকনোলজি আসছে, সেটার ইমপ্লিমেন্টেশনের জন্য আমি বাধা হয়ে দাঁড়াবো, এরকম চিন্তা যদি কেউ আমরা করে থাকি, সেটা একেবারেই কুপমণ্ডকতা। আর ডিভাইসের যে নানান মাত্রিক ব্যবহার, সেটার সাথে আসলে আমার যারা ক্ষতিগ্রস্ত মানুষ, তাদের পরিচিত করাতে হবে। পরিচিত করানোর জন্য মধ্য সত্যভোগী যারা আছে, আমি এই সত্যভোগীটা এই জন্য বলছি, তারা যদি এগিয়ে না আসে, তারা যদি কুপমণ্ডক হয়ে থাকে, তারা যদি এই বিষয়ে ফ্যামিলিয়ার নিজেরা না হয়, তাহলে তাদের কাছে এটাকে পৌঁছাতে পারবে না। সেই জায়গায় আসলে আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, তার জন্য আসলে কাজ করতে হবে। সেজন্য একটা প্ল্যাটফর্ম দরকার। এই প্ল্যাটফর্মটা কিভাবে গড়ে উঠতে পারে, সেখানে দাতা সংস্থারা কিভাবে আরো এগিয়ে আসতে পারে, তাহলে আসলে দূরত্বটা কমবে, সংকটগুলো আমরা চিহ্নিত করতে পারবো, পর্যায়ক্রমে সেগুলো উত্তরণ করলে আমি মনে করি ব্রেইল বই যেমন করে সরকার দিচ্ছে, তেমন করে ডিজিটাল ডিভাইসের সব অপশনগুলোই একইভাবে বছরের শুরুতে প্রথম দিন পাবে। এখন শিক্ষক এবং শিক্ষার্থী সিদ্ধান্ত নেবে সে কোনটা ব্যবহার করতে চায়, কিংবা একই সঙ্গে সে তিনটাই ব্যবহার করলো। যখন ভালো লাগছে ব্রেইল বই পড়বে, যখন রাস্তায় হাঁটছে এত মোটা বই নিয়ে তো তার হাঁটা সম্ভব না, কানে হেডফোন লাগিয়ে সে শুনছে। তাহলে একই সঙ্গে কিন্তু সময়ের মাল্টি ডাইমেনশনাল ব্যবহার করতে পারছে। এতে তার শিখনের যে সক্ষমতাটা বাড়ছে, বারংবার সে নানান ভার্সনে শোনাতে তার আসলে শিখনের গুণগত মানও বাড়বে। আমি সে কারণে বলবো যে আজকের যে আয়োজনটা, আমরা প্রযুক্তি যারা বুঝি না, তারা এর প্রতিবন্ধক হয়ে যেন না দাঁড়াই, এবং এই ব্রেইলের এটা একটা প্যারালাল বিষয় এরকম না ভাবি, এটাকে সম্পূরক ভাবতে হবে। তাহলে ব্রেইলও আমার সমৃদ্ধ হবে, আমার অন্য প্রযুক্তিগুলো আমার এখানে ফ্যামিলিয়ার হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আমজাদ, আপনাকে। জি আপা পপি আপনি কিছু একটু যুক্ত করবেন? যুক্ত করতে হ্যাঁ আমি আপা আমি একটু যুক্ত আমি একটু কথা আপা। বলতে যাচ্ছিলাম। জি আপা, জি হ্যাঁ আপা, হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ নিশ্চয়ই। আমার জি আপা। আপনি বলেছিলেন যে আসলে অনেক আইএনজিও যারা কাজ করছে, আমাদের ম্যাটেরিয়ালস গুলো অ্যাক্সেসিবল না। আসলে সত্য, সবাই তো এখন শুরু করেনি। তবে আমার অভিজ্ঞতা আলোকে বলি যে হ্যান্ডিক্যাপ করার পরে এবং আগেও ওনারা হচ্ছেন বিভিন্ন প্রজেক্টে যখন কাজ করেন, কোনো একটা ডকুমেন্টেশন বের করেন, তারা চেষ্টা করছে গুলো অ্যাক্সেসিবল করার জন্য, ব্রেইল করা অথবা ডেজি করা। যেমন আমি বর্তমানে যে প্রজেক্টে কাজ করছি, উইমেন ইন্টিগ্রেটেড সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্টে, এখানে বেশ কিছু আমরা এসবিসিসি ম্যাটেরিয়ালস ডেভেলপ করেছি। সেটা আমাদের অলরেডি সিদ্ধান্তই আছে, এবং আমাদের যে টপ লেভেল ম্যানেজমেন্ট অনেক পজিটিভ। তারা হচ্ছে ডেজি ব্রেইল মানে ইনক্লুসিভ করার জন্য যা যা করণীয় আমরা করবো ইনশাআল্লাহ। এই ধরনের সিদ্ধান্ত আমাদের ম্যানেজমেন্টের আছে, এবং ওয়েবসাইট থেকে শুরু করে যা যা ইনএক্সেসিবল আছে সেগুলো ফিউচারে সব ধরনের প্রতিবন্ধী মানুষের জন্য অ্যাক্সেসিবল করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এটা ধাপে ধাপে হচ্ছে। আমি আশাবাদী যে এটা অ্যাক্সেসিবল হবে। আর যেটা হচ্ছে আসলে কামাল ভাইয়ের কথা ধরে একটু বলতে যাচ্ছিলাম, আসলে এগুলো তো তর্ক বিতর্ক আমরা থামাতে পারবো না। তবে না, এখন কিন্তু মানুষ যেটা বলেছেন আপনি, যে যার যার সিদ্ধান্ত শেষে, আমিও সেটা বলছিলাম, যার যার পছন্দ সে বেছে নিবে, ওভাবেই চলছে। হ্যাঁ, কেউ কারো পরিপূরক হয়ে প্রতিবন্ধক হয়ে করছে বলে আমার মনে হয় না। ছিল, সেটা কেটে গেছে আর কি। ধন্যবাদ। আমি এখানে একটু ধন্যবাদ যুক্ত পপি করতে চাই। আপা। আমি একটু যুক্ত করতে চাই পপি আপা, আপনাকে অভিনন্দিত করতে চাই, কারণ আপনি হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল যুক্ত হওয়ার কারণে এই পরিবর্তনটা সম্ভব হয়েছে। সেজন্য আমরা বারবার বলি যে প্রতিবন্ধী মানুষদেরকে যুক্ত করেন, তাদেরকে যুক্ত করলে তাদের পরিবর্তন তারাই আনতে পারে। এই যে আপনারা যে তরুণরা এখানে আজকে লাইভ করছেন, আপনারা যদি বড় বড় প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পান, আপনারাই পরিবর্তনটা আনতে পারবেন। এটাই হচ্ছে সত্যি কথা। আমি এটুয়াইতে কাজ না করলে যে হ্যাঁ ধরনের পরিবর্তনগুলো এটুয়াইতে আনতে পেরেছিলাম, সেটা কিন্তু আসতো না যদি কোনো প্রতিবন্ধী মানুষ সেখানে যুক্ত না থাকতো। এটাই হচ্ছে সত্য কথা। সুতরাং সেই জন্য বলি, নাথিং অ্যাবাউট আস উইদাউট আস। থ্যাংক ইউ স্যার। আসলে
পপি আপাকে অবশ্যই অভিনন্দিত করা দরকার, কেননা পপি আপা আমাদের হয়ে বিভিন্ন জায়গায় কথা বলছেন। যেমন আজকেই তিনি ন্যাশনাল ইউথ কনফারেন্স অন ফ্যামিলি প্ল্যানিং এ কথা বলেছেন, যেটাতে আমি যুক্ত ছিলাম। তো এ পর্যায়ে আমরা একটু ফেসবুক কমেন্টে দেখে আসব যে এখানে অনেকেই কমেন্ট করেছেন, যদিও এখনো তেমন কোনো প্রশ্ন আমরা পাইনি। যেমন মেরি খাতুন নিশা, তুমি বলেছেন good teacher who know Braille and multimedia properly. এনডি সিরাজ কমেন্ট করেছিলেন, শ্রদ্ধা জানিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমি আরো অনেকে কমেন্ট করেছেন, যেমন জস ত্রিপুরা প্রতিবন্ধী কল্যাণ সংগঠন থেকে কমেন্ট করেছিলেন। তো প্রত্যেকের আপনাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো আমি ভাস্কর স্যারের কাছে আবার আসবো, যে অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে মারাকাস ট্রিটি, কপিরাইট এক্সেপশন ল। তো মারাকাস এবং এই দুটো জিনিস অ্যাকচুয়ালি কি, পপি আপা বলছিলেন যে এই দুটো জিনিস আসলে কি আমরা এখনো বোঝাতে পারি না মানুষকে। তো এই দুটো জিনিস আসলে কি, এবং এই দুটো জিনিস বর্তমানের, আপনি যেহেতু এটু এর সাথে সংযুক্ত আছেন এবং সরকারি পর্যায়ে অনেক ক্ষেত্রেই কাজ করছেন, তো এই দুটো জিনিস বর্তমানে কি অবস্থায় আছে, এই প্রপার ইয়েটা যদি আমাদের সামনে একটু তুলে ধরেন। ধন্যবাদ মোকলেস। মূলত দেখেন, মারাকাস ট্রিটি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল চুক্তি, যেটি করা হলো কারণ সারা পৃথিবীতে দেখা যাচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের মাত্র 1/7 বুক অ্যাক্সেসিবল পদ্ধতিতে আছে, অর্থাৎ 6 ভাগ বই আমরা পড়তে পারি না। এটা সারা পৃথিবীতে একই সমস্যা। এবং দেখা যাচ্ছে আমেরিকাতে যে বইটা অ্যাক্সেসিবল করা হয়েছে, একই বই আবার লন্ডনে অ্যাক্সেসিবল করা হচ্ছে, একই বই আবার বাংলাদেশে অ্যাক্সেসিবল করা হচ্ছে। অর্থাৎ রিসোর্সের একটা ব্যবহার বারবার করে হচ্ছে। তো সেই জন্য এটা একটা সমন্বয় করার জন্য এই মারাকাস ট্রিটিটা করা হয়েছে, যেখানে দুটো বড় ইস্যু আছে। একটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অফ বুক, অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে কোনো ধরনের বাধা মুক্ত ভাবে বই আদান প্রদান করা যাবে, এটা একটা কাজ। দ্বিতীয় যে কাজ সেটি হচ্ছে আপনার কপিরাইট এক্সেপশন, অর্থাৎ কপিরাইটের যে বার আছে, অর্থাৎ আমি আমার বই আপনি চাইলে কিছু করতে পারবেন না, সেই বারটা থাকবে না। কিছু অথরাইজ এন্টিটি, অর্থাৎ যে সে কিন্তু এই বইটাকে অ্যাক্সেসিবল করতে পারবে না। পাবলিশারদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। সরকার নির্ধারণ করে দেবে যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের সংগঠনরা তারা যদি বইটাকে অ্যাক্সেসিবল করে, ইবুক করে, ব্রেইল করে, অডিও করে, তাহলে কোনো ধরনের কপিরাইটে বাধা থাকবে না। এই দুটো বিষয়কে মাথায় রেখে কিন্তু এই মারাকাস ট্রিটিটা, ওয়াইপো, ওয়ার্ল্ড প্রপার্টি রাইট অর্গানাইজেশন, জানেন যারা কপিরাইট নিয়ে কাজ করে জাতিসংঘের, তারা এইটাকে নিয়ে এসে মরক্কোর মারাকেশ শহরে এই ট্রিটিটাকে নিয়ে অ্যাডপ্ট করা হয়, সেজন্য এটাকে মারাকাস ট্রিটি বলা হয়। তো মারাকাস ট্রিটিটা, এইটাই হচ্ছে মারাকাস ট্রিটি। ইতিমধ্যে 56টার বেশি দেশ রেটিফাই করেছে এটা। আর বাংলাদেশে যেটি হয়েছে সেটা হচ্ছে যে 2013 সালের থেকে আমরা প্রসেস শুরু করেছি। আমি বলেছিলাম যে আমরা তখন এটা নিয়ে একটা সেমিনারও করেছিলাম প্রধানমন্ত্রী কার্যালয়ে। আমি জানি না পপি আপা ওই সেমিনারে গেছিলেন কিনা, মনসুর ভাই ছিলেন। এরপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আপনার আমরা বিপস ইপসা মিলে আমরা কিছু সেমিনারও করেছিলাম। এবং খুবই আনন্দের বিষয় হচ্ছে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অফ ডিসেবিলিটি, এখানে কিন্তু 2019 সালে মারাকাস ট্রিটি যে রেটিফাই করবে সরকার, সেটার কিন্তু নীতিগত সিদ্ধান্ত সরকার নেয় 2019 সালের 17 জানুয়ারি সম্ভবত, ওনাদের প্রথম ক্যাবিনেট মিটিং এ, এই সরকারের প্রথম ক্যাবিনেট মিটিং এ। এখন যে অবস্থায় আছে যে মারাকাস ট্রিটিটা রেটিফাই করার জন্য ফাইনাল অবস্থায় আছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে। এখন শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটু নির্দেশনা হলেই কিন্তু এই মারাকাস ট্রিটিটা বাংলাদেশ রেটিফাই করতে পারবে। এখানে আর কোনো বাধা নেই, কারণ যেহেতু এটা ক্যাবিনেট থেকেও নীতিগতভাবে অনুমোদন হয়েছে। তো সুতরাং এই মুহূর্তে যেটা দরকার, যে দৃষ্টি প্রতিবন্ধীদের যে সংগঠনরা আছে, আপনারা যারা আছেন, আপনারা সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সাথে একটু যোগাযোগ করতে পারেন, জিজ্ঞেস করতে পারেন, স্যার আপনারা প্রমিস করেছিলেন, এইটার কি অবস্থা। এখন এটুকুতেই মারাকাস ট্রিটি রেটিফিকেশনটা বেজে আছে। আর কপিরাইট লতেও ড্রাফট হয়েছে, ড্রাফটে কিন্তু কপিরাইট এক্সেপশন যুক্ত হয়েছে। আমরা ইন্ডিয়ান লটাকে ফলো করেছি এবং কপিরাইট এক্সেপশন যুক্ত হয়েছে। এখানে পপি আপা আছেন, উনি জানেন, কারণ উনি একসাথে আমরা ক্লোজলি কাজ করেছি এই এক্সেপশনের ব্যাপারগুলোতে নিয়ে। হীরা আপা ছিলেন, হীরা আপা আমাদের সাথে কাজ করেছেন। তো এই কপিরাইট এক্সেপশনটা কিন্তু যুক্ত হয়েছে, অর্থাৎ কপিরাইট লটা যদি এখন অ্যাডপ্ট হয়, তাহলে কিন্তু বাংলাদেশে আর এই কপিরাইটের কোনো ঝামেলা থাকবে না অ্যাক্সেসিবল বুক করার ক্ষেত্রে। অর্থাৎ যারা
অথরাইজ এন্টিটি, যে সে করতে পারবে না। অর্থাৎ যেমন উৎস রেল প্রোডাকশন করে, তারা হচ্ছে অথরাইজ এন্টিটি, হয়তো তাদের একটা রেজিস্ট্রেশন নিতে হতে পারে কপিরাইট ডিভিশন থেকে, তবে এটা খুব সহজ, তখন তারাই এই বইটাকে অ্যাক্সেসিবল করতে পারবে। তো এই হচ্ছে আমার দিক থেকে বলা। আমার মনে হয় আজকে আমরা অনেক কথা বলেছি। ধন্যবাদ আপনাদেরকে, তরুণদের। আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ। আমরা আশা করছি আপনারাই আগামী দিন কথা বলবেন, আমরা শুনবো। ধন্যবাদ। ভাস্কর দা এবং পপি আপা, আমি দুজনের কাছ থেকে আমি শেষ মন্তব্যটুকু নেব। তার আগে আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এই আয়োজন করে দেখছেন এবং বিভিন্ন দিক থেকে মন্তব্য করছেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করছেন পরবর্তী আয়োজনটি সফলভাবে বাস্তবায়ন করবার জন্য। এখন আমি আপনাদের দুজনের কাছ থেকে একে একে একটু জানতে চাইব যে এই কপিরাইট এক্সেপশন এবং মারাকাস ট্রিটির যে এটা রেটিফাই করার জন্য যে প্রতিবন্ধী বিষয়ক সংগঠনগুলো যেভাবে এগিয়ে আসা দরকার, সেটা নিয়ে কি অ্যালায়েন্স হতে পারে? বা অ্যালায়েন্স হলে আপনারা কিভাবে সেই জায়গায় থাকবেন, বা আসলে সবার দায়িত্বটা ঠিক কোথায়? প্রথমে যদি পপি আপা বলেন। ধন্যবাদ। আসলে মারাকেশ ট্রিটি রেটিফাইয়ের জন্য আপনি যে কথাটা এখন বলছেন, অ্যালায়েন্স হিসেবে যদি কাজ করা যেত, আমরা করেছি কিনা জানি না। আমরা 2017 কি 18 সালে আমরা 5টি দৃষ্টি প্রতিবন্ধী মানুষের সংগঠন মিলে আমরা সেমিনার করেছি এবং কাজও করেছি। এখন হয় কি, যারা কাজ করছেন তাদের তো আগ্রহ থাকতে হবে, তারা এই বললাম না যে মারাকেশ ট্রিটিটাই আমরা অনেকেই বুঝি না, নেতৃস্থানীয় যারা কাজ করছেন তারাও বুঝতে চেষ্টা করি না। বুঝে তাদের যদি আগ্রহ থাকে, ডেফিনেটলি এটা অ্যালায়েন্সের মাধ্যমে করলে অবশ্যই এটার সাকসেস আমরা খুব দ্রুত দেখতে পাবো। এটা একটা আমার মারাকেশ ট্রিটি নিয়ে কথা, যে শুধু মারাকেশ ট্রিটি বলে না, যে কোনো কাজ যদি আমরা পপি আপাকে কোনোভাবে আমরা হারিয়ে ফেলি। আমি তো আমার শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। যেটা আমি এতক্ষণ কথা বলছিলামই, বলছি শুধু মারাকেশ ট্রিটি না, মারাকেশ ট্রিটির বাইরেও যে কোনো কাজের যদি আমরা চাই সেটার সাকসেস দেখতে চাই, অবশ্যই আমাদের জোটবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, যেটাকে আমরা বলি নেটওয়ার্কিং এর মাধ্যমে যদি করি, অবশ্যই সেটার মানে সুফলতা সেটা খুব দ্রুত আসে। সেটা প্রয়োজনীয়তা সরকার নীতি নির্ধারণ পর্যায়ে তারা অনুধাবন করতে পারেন, এবং সেটার জন্য অবশ্যই আমাদেরকে সবাইকে একযোগে কাজ করতে হবে। আর এর সাথে আমি একটু অন্য একটা কথা বলে নিই। হীরা আমাকে যেটা বলতে বলেছে যে পিটিআই এ যারা কাজ করেছে, আমাদের শিক্ষক যারা আছেন, তাদের জন্য ডেইজি বই করা হয়েছে। পিটিআই এর কিছু বই যেগুলো নির্দেশনা, মানে অনেক ধরনের বেশ কয়েকটা বই ডেইজি করা হয়েছে। 7টা বই। হ্যাঁ, 7টা বই করা হয়েছে। তো এটা একটা অ্যানাউন্সমেন্ট। পাশাপাশি পিটিআই এর টিচার যারা আছেন তাদেরকেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই ডেইজি, মাল্টিমিডিয়া বুক, সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন ডিভাইস কিভাবে আসলে ব্যবহার করা যায়, তাদের যে ট্রেনিং সেন্টার গুলো আছে সেগুলোকে ইনক্লুসিভ করার জন্য মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কাজ করছে, যেটা করছে ভিপস। আমি যখন ভিসের দায়িত্বে ছিলাম তখন এই প্রজেক্টের মানে এভাবে আমরা ডিজাইন করেছি। আশা করি বর্তমানে যারা আছেন তারা এটা চালিয়ে যাবেন। মারাকেশ ট্রিটির জন্য অবশ্যই আমাদেরকে এই মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। ভাস্কর দা, উনি যেটা বলছিলেন যে এই কাজগুলো হচ্ছে, গতকালকে আমরা একটা আয়োজনে আমরা দেখেছিলাম কিছু কথা এসেছিল। কথাগুলো হচ্ছে যে এই যে উদ্যোগগুলো তৈরি হয় নীতি নির্ধারণী পর্যায়ে, যে প্রশিক্ষণগুলো হয়, সেই প্রশিক্ষণগুলো প্রতিবন্ধিতা বিষয়ক যে বেসিক যে ধারণাপত্রটা বা ধারণা রাখবার জন্য তাদের যে প্রশিক্ষণ ক্যারিকুলাম, তার মধ্যে কিছুই যুক্ত থাকে না, যার কারণে দেখা যায় যে পরবর্তী সময়ে এই মানুষের যে কোনো পর্যায়ে গেলে, যখন একজন প্রতিবন্ধী ব্যক্তি আসেন বা প্রতিবন্ধিতা বিষয়ে কোনো কাজ আসে, তখনই তার মনোযোগটা ঠিক অন্যভাবে ডাইভার্ট হয়ে থাকে। এই উদ্যোগটা যেমন নেই, তার পাশাপাশি আপনি মানে এইটা কিভাবে বাস্তবায়িত হচ্ছে বা হতে পারে, এটা যেমনি আপনি একটু একদমই সংক্ষেপে ছোট্ট করে বলবেন। আর হচ্ছে ওই যে পূর্ববর্তী প্রশ্নটাই, যে উদ্যোগটা গ্রহণের ক্ষেত্রে আমরা কিভাবে আপনাদের সাথে যুক্ত হতে পারি এবং হচ্ছে অ্যালায়েন্স তৈরির ক্ষেত্রে কিভাবে কাজ করতে পারি, এই ব্যাপারটা নিয়ে যদি বলেন। প্রথমত আমজাদ, আপনারা কেন আমাদের সাথে যুক্ত হবেন? বলেন যে আমরা কিভাবে আপনাদের সাথে যুক্ত হতে পারি। এই যে আপনারা তো অলরেডি এই যে ইনিশিয়েটিভটা নিলেন,
এটা কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। হ্যাঁ, এখানে কিন্তু আমরা আপনারা নাই, আমরা সবাই মিলেই যুক্ত হতে হবে। এখানে আমরা যদি একসাথে কথা না বলি তাহলে কোনো কিছু অর্জন হবে না। একটা কথা মনে রাখবেন, এতক্ষণ যা কথা বলছি এখানে কিন্তু আমরা কাজ করেছি, আমি বা আপনি কাজ করেন নাই, আমরা সবাই মিলে কাজ করেছি বলে কিন্তু আমাদের যে পরিবর্তনগুলো ঘটেছে সেটা কিন্তু সবাই মিলে কাজ করাতে ঘটেছে। তো এখানে দুটো বিষয় আছে। এটা হচ্ছে যে সবচেয়ে বড় যে বিষয়টা আমি আগে বলেছি, প্রতিবন্ধী মানুষের অংশগ্রহণ ছাড়া পরিবর্তন সম্ভব নয়। আপনি দেখেন, আপনি এই যে ব্যুরোক্রেসিতে কিংবা আপনার সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের ব্যাপারে যে একটা ইতিবাচক ধারণা তৈরি হয়েছে, অনেকের সাথে আমার যে ইন্টারাকশন ছিল তারা কিন্তু কোনোদিন বিশ্বাস করে নাই। আমাকে একদিন একজন সরকারি কর্মকর্তা, মানে যিনি আমার বস ছিলেন, উনি বলছিলেন, ভাস্কর, আমি আপনাকে ইমেল করি না, কারণ কে আবার আপনাকে পড়ে দেবে, সেজন্য আমি আপনাকে কষ্ট দিতে চাই না, সেজন্য মাঝে মধ্যে ফোন করি। আমি তখন একটু হেসে বললাম, স্যার আমাকে ক্ষমা করবেন, আমি একটা কথা বলবো আপনাকে, আপনি যদি কিছু মনে না করেন। বলে যে হ্যাঁ বলো বলো, কি বলবেন বলেন। আমি বললাম যে স্যার, তাহলে আপনি তো স্যার, আপনার তো স্যার চাকরি থাকা উচিত। তাহলে কেন? আপনি এমন একজন লোককে ন্যাশনাল কনসালটেন্ট অ্যাক্সেসিবিলিটি হিসেবে নিলেন যিনি ইমেল করতে পারেন না, ওয়েব অ্যাক্সেসিবিলিটি কনসালটেন্ট, বাট ইমেল করতে পারেন না, তাহলে তো স্যার আপনি অযোগ্য লোককে নিলেন। তখন উনি আমাকে জিজ্ঞেস করলেন, আসলে আপনি কিভাবে কাজ করেন? আমি জাস্ট ল্যাপটপটা বের করে ওনাকে দেখালাম। উনি কিন্তু অবাক হলেন, বিশ্বাস করতে ওনার কষ্ট হচ্ছিল যে একদম জাদুর মতো, আপনি থেকে সব কাজই করতে পারেন, আমার চেয়ে দ্রুত করতে পারেন। এখানে আমি বড় কথা না, বড় কথা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের সক্ষমতার ব্যাপার। এই দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের সক্ষমতা যতক্ষণ আমরা দেখাতে পারবো না, যেমন এই যে পপি আপা হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালে যাওয়াতে কিন্তু ওখানে অনেক পরিবর্তন ঘটতেছে, এই পরিবর্তনটার কারণে কিন্তু আমরা সবাই বেনিফিটেড হব। আমি এটুআইতে কাজ করাতে কিছু পরিবর্তন ঘটেছে, আপনারা কিন্তু বেনিফিটেড হচ্ছেন, যে আজকে বিভিন্ন প্রোডাক্ট গুলো আসছে, কেউ না কেউ কিন্তু সেটা ব্যবহার করছেন। আমরা সবাই মিলে চলেন, একসাথে আমরা এই ধরনের ওয়ার্কশপ আরো করি, সেমিনার আরো করি, আমরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আসি, আমরা পত্র পত্রিকা একটু লিখি, ফেসবুকে লিখি। হ্যাঁ, আমরা অন্য অন্য প্রতিষ্ঠানদেরকে বলি যে তোমরা দৃষ্টি প্রতিবন্ধী মানুষের সংগঠন, তোমরা একটু এই বিষয়ে কথা বলো। আমরা কামাল ভাইদের মতো আমাদের যে বন্ধুরা আছে, আসলে বলতে গেলে আমি মনে করি যে আমার জীবনের শুরুতে এই যে উৎস কিংবা কামাল ভাই, তারা কিন্তু আমার পাশে ছিল। আমি যখন কোনো চাকরি পাচ্ছিলাম না, দাঁড়ে দাঁড়ে আমাকে নিয়ে যেতেন। তো এরকম মানুষদেরকে আমাদের আরো বেশি বেশি যুক্ত করতে হবে। আর চলেন আমরা একটা লেটার রাইটিং ক্যাম্পেইন করি, বলেন যে আমরা সবাই মিলে 1000 পত্র লিখি প্রধানমন্ত্রী কার্যালয়ে মারাকাস চিঠি রেটিফাই করার ব্যাপারে। আমরা লিখি যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের জন্য, এই কাজটা আপনি করেন। সবাই মিলে আমরা একটা করে পোস্ট কার্ড পাঠিয়ে দিই। এভাবে আমরা অনেক কিছু করতে পারি। আমরা একটা ফেসবুকে ক্যাম্পেইন করতে পারি। আমরা সরকারকে কিন্তু প্রত্যেকে মিলে আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ে একটা করে চিঠি লিখি। এটা তো লিখতে পয়সা লাগে না, ইমেলে তো আমরা লিখতে পারি। সবাই মিলে চলেন আমরা একটা আন্দোলন গড়ে তুলি। আন্দোলন মানে ইতিবাচক আন্দোলন পরিবর্তনের জন্য। সেই আন্দোলন হচ্ছে মারাকাস ট্রিটি এবং কপিরাইট ল, এই দৃষ্টি প্রতিবন্ধীদের দাবি নিয়ে আমরা কাজ করি। যেমন সাদাচুরি দিবসে এত প্রোগ্রাম হয়েছে বাংলাদেশে, কে মারাকাস ট্রিটি নিয়ে কথা বলেছেন বলেন? কে কপিরাইট নিয়ে কথা বলেছেন বলেন? কেন বলেন নাই? যদি আপনি বলতে না পারেন, যারা বলতে পারে তাদের ডাকেন নাই কেন? তাহলে সরকার জানবে কোত্থেকে? পলিসি মেকাররা জানবে কোত্থেকে? এখন এটা তো আমাদেরও দায়িত্ব নিতে হবে, আমাদের যারা নেতৃত্বে আছেন তাদেরও দায়িত্ব নিতে হবে। তারা যদি না বুঝতে চান, পড়াশোনা না করতে চান, বা মনে করেন যে আমি যা জানি তাই অন্যগুলো নিয়ে মানে পৃথিবী বদলে যাচ্ছে আমি বদলাবো না, তাহলে তো হবে না। আমাদের বদলাতে হবে। এই যে আপনারা তরুণরা বদলাচ্ছেন বলে আজকে এই আলোচনা হচ্ছে, না হলে তো আপনারা এই আলোচনা করতেন না। ধন্যবাদ আপনাদের। ভাস্করের সাথে একটু যুক্ত করতে চাইছিলাম আলমগীর ভাই। জি জি, আমার নাম আমজাদ। সরি, আমজাদ ভাই। হ্যাঁ, আপনি যদি শেষ মন্তব্য এবং কিছু যুক্ত করার থাকে। আচ্ছা, সেটা হচ্ছে যে একটা হচ্ছে ইন্টারমিনিস্ট্রিয়াল ক্রাইসিস আছে এখানে। এই সিদ্ধান্তটা পরিবর্তনের জন্য যেমন করে প্রতিবন্ধিতা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়, সমাজ কল্যাণের মন্ত্রণালয়ের ভূমিকা আছে, তেমনি করে সংস্কৃতি মন্ত্রণালয়, যেহেতু কপিরাইট এবং পাবলিকেশনটা তারা দেখে, তাদের ভূমিকা আছে। এবং দুই মন্ত্রণালয়ের মধ্যে যে যোগাযোগটা তৈরি করে এই জিনিসটাকে দ্রুততম সময়ের মধ্যে বের করে আনার জন্য একটা আসলে স্বতন্ত্র প্ল্যাটফর্ম দরকার। বিপস এর মতো কাজ করছে। আমরা যদি জাতীয় প্রতিবন্ধী ফোরামকে মোটিভেট করতে পারি, যুক্ত করতে পারি, তারাও কাজ করবে। কিন্তু যেহেতু বিষয়টা ইউনিক এবং একটা ইন্টারন্যাশনাল কনসেপ্ট, এটা গ্লোবাল একটা আসপেক্ট থেকে চিন্তা করে একটা নতুন প্ল্যাটফর্ম হতে পারে।
উৎস গত মে মাস থেকে নতুন একটা প্রকল্প পরিচালনা করছে ড্যান চার্ট এইডের সহযোগিতায়, একেবারে 24 নম্বর ধারাটা নিয়ে, শিক্ষা নিয়ে। সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা উপকরণ এবং শিক্ষার মান উন্নয়নের জন্য এই প্রকল্পটা কাজ করছে। ডিসেম্বর পর্যন্ত পাইলটিং, এবং ডিসেম্বরের পরে এটা হতে লং টার্মে যাবে। সেখানে আমরা কিন্তু শুধু যে ব্রেইল পাবলিকেশনের কথা বলছি তা না, তার পাশাপাশি যে ইন্টারন্যাশনাল নতুন ডিভাইস গুলো চলে আসছে, ইফসা যে কাজগুলো করছে, ভাস্কর AI2 এর সাথে কাজ যেগুলো করছে, আজকে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন যে এই বিষয়ক সচেতনতা বাড়ানো, অন্যদেরকে এটার সাথে যুক্ত করার জন্য, সেটাকে আসলে একটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম। যে শেষ মন্তব্য এবং মানে এই সার্বিক বিষয়ে কিছু বলার জন্য আর কি, পপি আপা। আসলে অনেক কথাই হয়েছে, সব কথার শেষ কথা যে করতে চাই না কেন সেই কাজের গুরুত্ব আসলে আপামর জনসাধারণকে বোঝানো উচিত, জিনিসটা কি, তার প্রয়োজনীয়তাটা কি, সেই বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট যারা এই বিষয়ে পারদর্শী তাদেরকে নিয়ে সরকারের সাথে নীতি নির্ধারণ পর্যায়ে আমাদেরকে কন্টিনিউয়াসলি আমাদের অ্যাডভোকেসি চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত সেটা পূরণ না হবে। তাদেরকে বলতে হবে যে জিনিসটা আমার দরকার, আমার এই এত মানুষ আছে, এই উপকারভোগী হচ্ছে এত, এই কাজ করলে সে প্রতিবন্ধী মানুষরা এই ধরনের উপকারগুলো পাবে। তাদেরকে যদি বোঝানো যায় অবশ্যই অবশ্যই সেখানে আমরা সফল হব। সবাইকে এক হয়ে কাজ করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। ধন্যবাদ। ধন্যবাদ আপাকে। আমরা শেষ করতে চাই, আমরা যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে একটা ব্যাপার একটু লক্ষ্য রাখতে হবে আমাদের সবাইকে, যখন নতুন কোনো কিছু আসে বা নতুন ধারণা আসে, সেই ধারণাকে নিয়ে পক্ষ বিপক্ষে আমাদের একটা জায়গা তৈরি হওয়া, হয়তো মানুষ হিসেবেই আমাদের এটা ধর্ম হয়ে গেল, ধর্ম আর কি। তা আমরা এই ধারণার জায়গা থেকে উঠে নিশ্চয়ই আগামী অবস্থায়, আগামী দিনগুলোতে আরো সুন্দর জায়গা পৌঁছতে পারবো সেই স্বপ্ন ধারণ করি। এবং আমরা সবাই মিলে এই কপিরাইট এক্সেপশন এবং মারাকাস ট্রিটি, এই দুটোকে বা বাংলাদেশে এই দুটোর অবস্থান সঠিকভাবে ইমপ্লিমেন্ট করে অ্যাক্সেসিবল বুকের ক্ষেত্রে আমরা একটা নতুন দিগন্ত উন্মোচন করতে পারবো, সেই স্বপ্ন ধারণ করে আজকের মতো শেষ করছি। এখন আমি যদি নতুন কোনো কমেন্ট এসে থাকে বা কারো প্রাপ্তাধিকারের ক্ষেত্রে মুকলেসের কাছে দেবো, মুকলেস কমেন্টগুলো পড়েই আজকের আলোচনা শেষ করবেন। ধন্যবাদ। আচ্ছা, সবাই একটু ভিডিওগুলো ওপেন করবেন। আমি একটু একটা নিতে চাচ্ছি, একটা স্ক্রিন সেলফি নিতে যাচ্ছি। সবাই একটু কাইন্ডলি ভিডিওটা ওপেন করবেন। নতুন করে আসলে মন্তব্য পেয়েছি বেশ কিছু, তবে প্রশ্ন তেমন কিছুই আমি এখনো পাইনি যেটাতে বলা যেতে পারে। তবে কমেন্টগুলোর আমি একটু প্রাপ্তি স্বীকার করে নিতে চাই। সেটা উনি কমেন্ট করেছেন খুব সুন্দর আয়োজন এবং গঠনমূলক আলোচনা। তারপর কাজগুলো কমেন্ট করেছেন তিনি, বেশ কিছু আমাদের সাথে আছেন এই কথাই বলেছেন। তো যারা আজকে আমাদের এই সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সব আমাদের 7 দিন ব্যাপী এই আয়োজন চলতে থাকবে, আগামীকাল বিরতি থাকবে এবং পরবর্তীতে আমরা আরো নতুন আয়োজন নিয়ে আসব। সবাইকে সেই আয়োজনে যুক্ত থাকার জন্য অনুরোধ জানাই। এর সাথে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব এবং সকলকে আবারও সাধুবাদ ও ধন্যবাদ জানাচ্ছি এবং স্কুল অফ মাইন্ডলাইট এবং দৃষ্টিকোণের সাথে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। অতিথিবৃন্দ একটু থাকবেন, জাস্ট আমি একটা ছবি নেব। আর বেরিয়ে গেছেন, সমস্যা নাই, আমরা ওখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব ভিডিও থেকে পরে। খুদাহাফেজ। বাই একটু। ওকে, বাই। থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ। তাহলে আমি লাইভটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এন্ড করে দাও।
এবার শেষ হচ্ছে না কেন? এন্ড মিটিং দাও, এন্ড মিটিং। আমি লিভ করতে পারি, সমস্যা হলো কো-হোস্ট তো আমাদের বাপ্পি ভাইকে লাগবে। I'm calling him to end it. আমজাদ ভাই